ওকে, ভালো আছো নাকি? আচ্ছা, আজকে আমরা বলবো কি প্রথমত থেকে ফিজিক্স একেবারে সুন্দরভাবে শুরু করবো, ঠিক আছে? মনে থেকে যাবে তোমাদের যেখানে যে প্রশ্নগুলো আছে তা অবশ্যই ভালোভাবে করবা। যে ভুলগুলো করছো এই ভুলগুলো আর করা যাবে না। একা সুন্দরভাবে আমি এই অধ্যায়টা তোমাদের যতটুকু পারি শেষ করে দেবো, ঠিক আছে? ওকে, তো আমরা ক্লাস শুরু করি। দেখো, আমি এখানে দেখো বিস্তারিত বলতে আলোচনা করবো কি, খেয়াল রাখবা যে তোমাদের যতটুকু এই 2025 সালে প্রয়োজন, ঠিক আছে, ততটুকু এবং সুন্দরভাবে আলোচনা করবো। এবং আমি আশাবাদী যদি প্রশ্ন মাধ্যম থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে এখান থেকে আসবে, এবং এগুলো করলে তুমি আশাবাদী এই প্রথম অধ্যায় সম্পর্কিত যত ধরনের সমস্যা আছে সবই পারবা, ঠিক আছে? তো দেখো, তো প্রথমে যেটা আছে আমাদের খেয়াল করো, আমরা জানি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি আমাদের ভৌত রাশি ও পরিমাপ, তাইলে? আচ্ছা, এই অধ্যায়ে আমাদের আরেকটা বিষয়, আমাদের যেহেতু ফেসবুক লাইভ হইতেছে, আমরা আমাদের এখানে ক্লাস যেভাবে করাই ক্লাসটা সম্পূর্ণ লাইভ করতেছি, এটা একটা সাহসের বিষয়। বাংলাদেশে অনেক ধরনের লাইভ হয়, কিন্তু সরাসরি ক্লাস লাইভ হয় এরকম সাহস খুবই কম দেখায়, ঠিক না? তা আমি তোমাদের ক্লাসে যা পাবো সেটাই লাইভ করতেছি। আজ আশা করি তোমরা বুঝবা এবং বোঝার চেষ্টা করবা। এবং যদি কেউ আমাদের লাইভে যুক্ত হয়, যদি কেউ প্রশ্ন করে, অবশ্যই আমরা প্রশ্ন উত্তর দেবো। ওকে, ঠিক আছে? দেখো, লাইভ হচ্ছে কথা, স্লো কানেকশন। যাই হোক, দেখি আমাদের লাইভটা হচ্ছে কিনা। লাইভ আছে, ঠিক আছে? ওকে, আমরা শুরু করি নাকি? আমাদের এখানে দেখো, প্রথমে যেটা হচ্ছে আমাদের এখানে যে রাশি, রাশি কি? 1 আর 0 থেকে শুরু করতেছে, ভালোভাবে খেয়াল করুন। রাশি কি? তাই সেটা হচ্ছে এই মহাবিশ্বে যা কিছু পরিমাপযোগ্য তাই আছে কি রাশি। এখন তুমি এমন কিছু চিন্তা করতে পারবা যে পরিমাপ করা যায় না। দেখো, আমাদের পৃথিবীতে যাই আমরা সচরাচর দেখি সবকিছু কি পরিমাপযোগ্য। এই মহাবিশ্বে যা কিছু আছে এর মধ্যে যা পরিমাপযোগ্য তাই হচ্ছে রাশি। রাশি নয় এমন একটা কি, যেমন আমরা জ্ঞান, জ্ঞান কি পরিমাপ করা যায়? তাহলে জ্ঞান হচ্ছে অসীম, ঠিক না? তাহলে এটা রাশি না। তো যাই হোক, যেগুলো পরিমাপ করা যায় সেটা হচ্ছে কি আমাদের আচ্ছা রাশি। এখন এই রাশি শ্রেণীবিভাগ যদি আমরা করতে যাই, খেয়াল করো, রাশি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে কি আমাদের লব্ধ রাশি। আচ্ছা, মৌলিক রাশি কি? দেখো, মৌলিক রাশি গুরুত্বপূর্ণ বিষয়। মৌলিক রাশি কি, ঠিক আছে? মৌলিক রাশি খেয়াল করো, যে সকল রাশি, সহজভাবে মনে রাখবা, মৌলিক কথার মানে কি? মৌলিক মানে মৌলিক মানে পিওর একেবারে, যার মধ্যে কোনো ভেজাল নাই, সে নিজে নিজেই মৌলিক। মৌলিক চাহিদা মানে যেটা অত্যাবশ্যকীয়, ঠিক আছে? মৌলিক মূল। তো এই মূল যে রাশি যেটা মৌলিক সেটা হচ্ছে আমাদের 7টা রাশি আছে। তো এই রাশিটা আসলে কি, যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, ঠিক আছে? অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, তারা নিজেরা নিজেই, যেটা বলি আমরা, যে সকল রাশি তোমাদের কি যে অন্য কোনো রাশির উপর নির্ভর করে না বা অন্য কোনো রাশির দ্বারা এটা সৃষ্টি হয় না, এই এই রাশিগুলো হচ্ছে কি তোমার মৌলিক রাশি, ঠিক আছে না? এখন এই মৌলিক রাশি খেয়াল করো, এরা স্বাধীন, বরং ওরা অন্যের উপর নির্ভর করে না। তো আমরা যদি সংজ্ঞা লিখতে যাই তোমরা অবশ্যই এইভাবে লিখবা একটু ভালোভাবে, যে যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাকে কি বলা হয়? মৌলিক রাশি বলে। সংজ্ঞাটা একটু দিলেই হবে, পারবা না? তাহলে যদি বলে রাশি কি, তখন তোমরা এই সংজ্ঞাটা দেবা, ঠিক আছে? আর যদি বলে মৌলিক রাশি কি, তখন এই সংজ্ঞাটা তোমরা লিখতে পারো, পারবা না? ঠিক আছে, তোমরা তুলে দেবো। এরপরে দেখো, আমাদের এখানে আমরা তৈরি করছি কিভাবে, দেখো, মাপজনের ক্ষেত্রে বিজ্ঞানীদের 7টি রাশিকে মৌলিক রাশি হিসেবে চিহ্নিত করেন। 7টা রাশি কি? দেখো, প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য। মজার বিষয় দেখো, এই দৈর্ঘ্যটা খেয়াল করো, এখানে এদিকে দৈর্ঘ্য সম্পর্কে আমরা জানি, এটার সাথে আমাদের কি
ব্যবহার আছে, যে দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে জানি, বা দৈর্ঘ্য আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, এর দৈর্ঘ্য বিষয়টাকে আমরা জানি, ঠিক না? ভর বিষয়টাকে আমরা জানি, সময়টা। এই তিনটা সচরাচর আমরা চিনি, জানি, বা আমাদের সচরাচর দৈনন্দিন ব্যবহার করা হয়। তাপমাত্রা মোটামুটি আমরা জানি, কিন্তু পরবর্তী যেগুলো তড়িৎ প্রবাহ, ঠিক না? তড়িৎ প্রবাহ বিদ্যুতের ক্ষেত্রে ব্যবহার হয়। দীপন তীব্রতার সাথে তোমরা খুব কম পরিচিত, কারণ এটা আমরা সচরাচর ব্যবহার করি না। পদার্থের পরিমাণ সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে প্রয়োজন হয়, এটার সাথে আমরা সচরাচর কি ব্যবহার না, ঠিক আছে? তাহলে আমাদের এই যে রাশি হচ্ছে কয়টা? 7টা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, ঠিক আছে না? আচ্ছা, খেয়াল করো। এখন মৌলিক রাশি, রাশি বলছিলাম 2 প্রকার, একটা হচ্ছে কি মৌলিক রাশি, আর একটা হচ্ছে কি লব্ধ রাশি, বা লব্ধ রাশি আরেকটা বলতে হয়, সেটা হচ্ছে যৌগিক রাশি। আরেকটা কি যৌগিক রাশি, যৌগিক রাশি বা লব্ধ। লব্ধ মানে কি লাভ করা যায়, যেটা অন্যটা থেকে পাওয়া যায়। যৌগিক, যৌগিক মানে কি আমরা বলছি না, যৌগিক যৌগিক মানে কি অনেকগুলোর সমষ্টি, অনেকগুলোর সমষ্টি। তো এখানে লব্ধ রাশি মানে কি, মানে যেটা পাওয়া যায়, কোথা থেকে পাওয়া যায়? এই মৌলিক রাশি থেকে পাওয়া যায়। অর্থাৎ পৃথিবীতে যত রাশি আছে এর মধ্যে 7টা হচ্ছে কি তোমার মৌলিক রাশি, আর বাকি সব আছে লব্ধ রাশি। অর্থাৎ এই 7টা রাশি দিয়ে বিভিন্নভাবে আমাদের এই লব্ধ রাশিগুলা গঠিত, ঠিক আছে? অর্থাৎ যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা রাশি থেকে লাভ করা যায়, মানে মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তাদেরকে লব্ধ রাশি বলে। যেমন আমরা বলছি বেগ, ত্বরণ, বল, কাজ, তাপ, বিভব, এরকম অনেক আছে, তাই না? অভাব নেই। আমরা তোমরা কিছুটা হলেও জানো, অলরেডি যেহেতু একবার পড়া হয়েছে, ঠিক না? বিভিন্ন ধরনের রাশি আছে, এই রাশিগুলোর মধ্যে একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে কি লব্ধ রাশি। কথা ক্লিয়ার? তাহলে মৌলিক রাশি কোনগুলো? আমাদের নৈব্য দিকে থাকে না? তোমাদের নৈব্য দিকে থাকে নিচের কোনটি মৌলিক রাশি, নিচের কোনটি যৌগিক রাশি। এক কথায় মনে রাখবা কিভাবে, তোমার এই 7টা মৌলিক রাশি যখন মনে থাকবে, তখন তুমি অন্য সবগুলোই কি লব্ধ রাশি। কথা ক্লিয়ার না? এই 7টা মৌলিক, তুমি যদি চিন্তা করে লব্ধ রাশি মনে থাকে না, বেগ, লব্ধ, ওগুলো তুমি পারবা না। এত লব্ধ রাশি তোমার মনে রাখা সম্ভব না। তুমি জাস্ট এই 7টা রাশি, এই 7টা কি করবা মনে রাখবা, তাহলে এই 7টা বাদ দিয়ে যা আছে সব লব্ধ রাশি। কথা ক্লিয়ার না? তাহলে তুমি বলতে পারো নিচের কোনটি লব্ধ, আর কোনটা যৌগিক বা লব্ধ, আর কোনটা হচ্ছে মৌলিক, পারবো না? তাহলে তোমার জানতে হবে কি এই 7টা রাশি কি করতে হবে, তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা এই 7টা রাশি সম্পর্কে জানবা। তোমরা এগুলো তুলছো? আচ্ছা, এগুলো তো আছে তোমাদের। তাহলে তোমাদের এখানে তোমাদের করতে হবে কি, ভালোভাবে খেয়াল করবা। রাশি তোমার মূল টপিকটা লিখে রাখো, সেটা হচ্ছে কি রাশি। তোমার কি একটা হচ্ছে কি মৌলিক রাশি, লব্ধ রাশি গেল। এরপরে আমাদের টপিক, আমি কিন্তু এই অধ্যায়ের চুম্বক অংশ, এটা প্রথম অধ্যায়, তো মূল যে অংশটা সেটা তোমাদের নিয়ে আলোচনা করবো। আগে আমরা রাশিটা, যেহেতু পদার্থবিজ্ঞান পড়তে গেলে আমাদের রাশিটা প্রয়োজন, আমাদের যত গাণিতিক বিষয় আছে সব হচ্ছে কি এই রাশি থেকে আসবে নাকি? আচ্ছা, এরপর আসো, খেয়াল করো পরিমাপের একক বিষয়টা কি, ঠিক আছে? পরিমাপের একক একটা বিষয় আছে, আমরা এককটা কিভাবে পরিমাপ করব, ঠিক না? এই যে রাশিগুলা খেয়াল করো, যে পরিমাপের একক, একক বলতে কি বোঝায়? আচ্ছা, তোমাদের একটা জিনিস যদি খেয়াল করো, সহজ ভাষায় বুঝি পরিমাপের এককটি। আমরা লিখলাম এখানে কত 10 10 10 10, মনে করো 4টা 10 লিখলাম। আমি যদি বলি তোমাকে 10, এর মানে কি? এর মানে কোনো মানে আছে? বললাম কি তোমাকে 10, এর মানে কি? তোমাকে 10 কি 10 টাকা দিব, 10টা দিব, কি দিব? তোমাকে বললাম 10 দিব, এর মানে আছে কি 10 কি দিব? এর কোনো মানে নাই। এই 10 সংখ্যার কোনো কি নাই, কোনো পূর্ণতা নাই। এর পূর্ণতা হবে কখন? তার পাশে যখন কিছু একটা বসবে। কিরকম? যদি বললাম তোমাকে 10 টাকা দেব, তখন 10-এর কিন্তু একটা মিনিং হয়ে গেল, ঠিক আছে? তোমাকে 10টা অঙ্ক করিয়ে দেব, ঠিক আছে? তুমি 10 কেজি চাল নিয়ে আসো, ঠিক আছে? তুমি মানে এক কথায় বুঝো যে আমরা বললাম যে মনে করো এখানে দিলাম, আমি কি দিলাম, মনে করো 10 মিটার, অর্থাৎ বোঝা গেল এটা দূরত্ব বুঝাইছে। এটা কি বুঝাইছে? দূরত্ব বুঝাইছে। যদি বলি 10 কেজি, তাহলে এটা ভর বোঝানো হয়েছে। এমনি 10-এর কোনো মিনিং আছে? নাই। যখন তুমি এই যে খেয়াল করো, এই পরিমাপের একক জিনিসটা হচ্ছে সেই বিষয়টাই, কোনো কিছু পরিমাপ করার জন্য আমার প্রয়োজন, যার সাথে তুলনা করে পরিমাপ করা হয়। এমনি সংখ্যার কোনো মানে নাই। বললাম 10 সেকেন্ড, এর মানে কি এটা সময় হয়েছে, ঠিক আছে? এমনি 10-এর কোনো মিনিং আছে? কোনো মিনিং নেই, ঠিক আছে? তাহলে তোমাকে বুঝতে হবে যে একক বিষয়টা কি। তাহলে একক বিষয়টা কি খেয়াল করো, সংখ্যার পাশে যে ছোট যে জিনিসটা যেটাতে মিনিং করা হয়, এটাই হচ্ছে একক। কথা ক্লিয়ার? হ্যাঁ, আমরা লিখলাম যে 10 মিটার পার সেকেন্ড, এটা লিখলাম। এটা হয়েছে কি বেগ, এটা কি বলেছি? বেগ, ঠিক না?
তাহলে আমাদের এমনি সংখ্যার কোনো মানে নাই। সংখ্যাটা পূর্ণতা আসার জন্য যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমাদের কি একক। কথা ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পারছো? একক বিষয়টা বুঝছো? তাহলে একক জিনিসটা কি দেখো, যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করা তাকে কি হয় পরিমাপের একক বলে। সহজ না? এককটা কি বুঝছো? বুঝছো? এককটা বুঝছো? ভালো এককটা বুঝছো কিনা? যদি এককটা বুঝে থাকো তাহলে তোমাকে 7টা রাশি বলছিলাম না, সেই 7টা রাশির 7টা একক তোমাকে জানতে হবে। মৌলিক রাশির একক হচ্ছে মৌলিক একক, মনে রাখবে। মৌলিক রাশির একক হচ্ছে কি মৌলিক রাশির একক, এই যে মৌলিক একক, ঠিক আছে? এই 7টা একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না, মনে রাখবে। এই 7টা একক নিজে নিজে স্বাধীন নিরপেক্ষ, ঠিক আছে? ওই এককগুলোর উপর নির্ভর করে ওই লব্ধ রাশি এককগুলা তৈরি করা হয় বা পাওয়া যায়, ঠিক আছে? যেমন দৈর্ঘ্য এককে মিটার, ভর এককে কিলোগ্রাম। আমরা এদিকে দেখো প্রতীকটা আমরা কিভাবে লিখবো, এর প্রতীকটা দেওয়া আছে মিটার, কেজি, সেকেন্ড, কেলভিন, এবার কি অ্যাম্পিয়ার, কি ক্যান্ডেলা, মোল। এই হচ্ছে তোমার কি পদার্থের পরিমাণের এককগুলা, এবং এগুলা কিভাবে আমরা প্রকাশ করবো কোনো সংখ্যার পিছনে, ঠিক আছে? এই 10-10-এর পিছনে সি ডি দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে ক্যান্ডেলা, ঠিক আছে? এটা দীপন তীব্রতার একক নাকি? তাহলে এই যে বিষয়টা এককটা, বিষয়টা কি বুঝছো? এককটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এককটা হচ্ছে যে কোনো সংখ্যার, আমরা কি বললাম, কোনো সংখ্যার কিন্তু পূর্ণতা নয়, ঠিক আছে? তাহলে একটা মজার জিনিস আমরা বুঝলাম যে 100 মানে কি। 100টা বোঝানোর জন্য এর পাশে কিছু একটা ব্যবহার করতে হবে 100-এর পূর্ণতা আনার জন্য। এই জন্য যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে একক। এককের সংখ্যাটা হচ্ছে এইটা, অর্থাৎ 7টা মৌলিক রাশির 7টা একক আছে, সেটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? ওকে, দেখি তোমাদের লাইভে কেউ আছে নাকি। বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপর আমরা অনেকে যাবো, সামনে আগাবো। ওকে, খেয়াল করো। এরপর মাত্রা বিষয়টা কি গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, মাত্রা বিষয়টা খেয়াল করো। মাত্রা বিষয়টা কি একটু খেয়াল করো। আমরা পড়ছি মাত্রা আসলে অনেকটা কি, অনেকেই জানে না যে মাত্রাটা কি, আচ্ছা বুঝলেও ভালোভাবে বুঝে না, ঠিক না? এই ছোট ছোট বিষয়গুলো যদি না জানো তখন কিন্তু তোমাদের কি হয় জানো, ওই যে মনে করো অঙ্ক করতে সমস্যা হয় বা এগুলা করতে সমস্যা হয়, ঠিক আছে? তো আমি তোমাদের চেষ্টা করবো এভাবে যে যখন সময় পাই তোমাদের খুব ভালোভাবে যে অধ্যায়টা খুব ভালোভাবে সুন্দরভাবে শেষ করার জন্য, নাকি? আচ্ছা দেখো, খেয়াল করো। এখন মাত্রাটা কি দেখো, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। খেয়াল করো, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক মানে কি, যেটা দিয়ে সূচিত করে, যেটা দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? যে এইটা দিয়ে একটা বুঝাবো, যে যেমন আমরা বললাম যে একক কি বুঝলো, ভরের একক কি মিটার, ভরের একক কি কেজি, তাহলে আমরা কেজি দিয়ে কিলোগ্রাম বুঝাই নাকি? এই যে ছোট প্রতীকটা ওইরকম সূচক, যেটা দিয়ে সূচতে করে, ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে আমাদের যদি খেয়াল করে একটু পিছনে যাই, যদি মনে করো যে দৈর্ঘ্যের মাত্রা কত, দৈর্ঘ্যের মাত্রা কি এল, লেন্থ এল আছে, মাত্রা যেটা দিয়ে সূচিত করে, ঠিক আছে? সময় কি টাইম টি, ঠিক আছে? এভাবে যেটা আসে। তো যাই হোক, আমরা একটু দেখি আসলে মাত্রা নির্ণয় বুঝা। দেখো যেমন কি বল, আমরা কি করবো, বলের মাত্রা নির্ণয় করব। আসলে এরকম কইরা না দিয়ে নিজে যদি করা যেত আরো ভালো হইতো, আর সুন্দর বোঝা যেত নাকি? আচ্ছা, বল বিষয়টাকে আমরা জানি, বল কি পড়ছো না? বল সমান কি ভর গুণ ত্বরণ, ভর গুণ কি ত্বরণ। তার মাত্রা কিভাবে নির্ণয় করে, আমি একটা করার পর বাকিগুলো তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? দেখো বল সমান কি ভর গুণ ত্বরণ, ঠিক না? আচ্ছা, ভর গুণ তাহলে ভর সমান কি, ভর কি কোনো মৌলিক, মানে বিষয়টা হচ্ছে এরকম,
বল হচ্ছে একটা লব্ধ রাশি। বল কি একটা লব্ধ রাশি। লব্ধ মানে কি অন্যের উপর নির্ভর করে নাকি? এখন এই লব্ধ রাশিটাকে আমরা ভাগায় ভাগায় কি করব, যে একটা মৌলিক রাশিতে নিয়ে আসবো। কত ক্ষুদ্রতম ও মৌলিক রাশিতে নিয়ে আসা যায়। যেমন ভর, ভরকে কি আর ভাঙানো যায়? ভর তো নিজে একটা কি মৌলিক রাশি। আবার ত্বরণ, ত্বরণ সমান আমরা জানি কি বেগ বাই সময়। বেগ বাই সময়, এই সময়, সময় নিজে একটা কি মৌলিক রাশি, এটা ভাঙানো যায়? যায় না। এরপর দেখো বেগ, বেগ সমান কি, দেখো এই বেগটা কি মৌলিক না লব্ধ? এই আমরা যে মৌলিক রাশি 7টা বলছি, এর মধ্যে কি বেগ আছে? নাই, অতএব এটা লব্ধ। যেহেতু এই 7টার মধ্যে কি নাই, এই বেগ নাই, অতএব কি এটা লব্ধ। কথা ক্লিয়ার? তাহলে খেয়াল করো, এই বেগ সমান কি দৈর্ঘ্য ভাগ কি সময়। এই বেগ মূলত দেখো বেগ সমান কি আমরা লিখি, বেগ সমান লাল কালি কি দেখা যায়? হ্যাঁ, বেগ সমান কি দৈর্ঘ্য বা সরণও বলে, অনেক সময় কি বলে সরণও বলা যায়। দৈর্ঘ্য সরণের পার্থক্যটা আমরা সামনে শিখবো। আর নিজে কি সময়, ঠিক আছে, সময় দিয়ে ভাগ। এখন খেয়াল করো, এই যে দৈর্ঘ্য সময়, তাহলে দৈর্ঘ্য আসলে আর সময় তোমার আগে একটা আছে না, তো সময় আর সময় কি হলো স্কয়ার হয়ে গেল। মানে বেগের মধ্যে থেকে একটা সময় পাইলাম, আর এই ত্বরণের মধ্যে একটা সময় পাইছি নাকি, তো দুটো সময় স্কয়ার। কথা বুঝছো কিভাবে সময় স্কয়ার আসলে? বুঝছো, বুঝতে পারছো তোমরা? ভর গুণ কি ত্বরণ, এটা হচ্ছে বল। ভর জায়গায় থাকলো, ত্বরণ, ত্বরণ সমান কি বেগ বাই সময়। আর বেগ সমান কি দৈর্ঘ্য বাই সময়। আর আরেকটা সময় আছে, সময় একবারে দিয়ে দিলাম, চাইলে ভাঙায় লিখতে পারো নাকি। এখন এই ভরের মাত্রা কি, ভরের মাত্রা কি, ভরের মাত্রা কি এম, এই দৈর্ঘ্যের মাত্রা কি এল, সময়ের মাত্রা টি। যদি এটা আমরা বসাই তাহলে কি হয় দেখো, দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি। এটা বসালে কি হবে আমাদের? সুতরাং কি হবে, এফ সমান কত হবে এম এল। দেখো এখানে কি এম, এখানে কি এল, এম এল বাই টি স্কয়ার নাকি। দেখা যায় না? বুঝছো? একটু বুঝছো? মাত্রাই না ভালো হবে কিন্তু, না বুঝলে প্রশ্ন করো, সাইডটা বুঝি নাই। হ্যাঁ, এম দ্বারা ভর মানে মাস, এম এ ডাবল এস, মাস মানে ভর। এফ, এফ দ্বারা বল, এই যে বল, বলের মাত্রা, বল হচ্ছে ফোর্স, ঠিক আছে, এখান থেকে এফ আসছে। আচ্ছা, এই এফ দ্বারা বুঝাইছি কি বল, ঠিক আছে। আচ্ছা গেল, এখন এটা গেল। তাহলে এটা আমরা লিখতে পারি, দেখো আমরা জানি এফ সমান কত এম এল, আর টি কি নিচে আছে না, ভাগের আছে না, ভাগ যখন উপরে আসে তখন কি যায় মাইনাস হয়ে যায়, পাওয়ারটা কি যায় মাইনাস হয়ে যায়, ওই 2 আছে মাইনাস 2 হলো, ঠিক আছে। তাহলে আমরা এটা কি পেলাম, এটা আমরা বলের মাত্রা নির্ণয় করলাম। এখান থেকে তোমাকে 3টা প্রশ্ন হয়। কিভাবে প্রশ্ন হয়? প্রথম প্রশ্ন হচ্ছে দেখো, এখান থেকে 3টা প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন বলা হলো যে বল একটি লব্ধ রাশি, প্রকাশ করো, প্রমাণ করো। বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। তখন তোমাকে কি করতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে লব্ধ রাশি। এরপর বলতে হবে বল ভর, দৈর্ঘ্য ও সময় নিয়ে গঠিত, মৌলিক রাশি নিয়ে গঠিত, অর্থাৎ বল একটি কি লব্ধ রাশি, ঠিক আছে। বলের মাত্রা নির্ণয় করো, তখন এখান থেকে এই পর্যন্ত করে কি মাত্রা নির্ণয় করে দিলা। এখন বলবো কি বলের একক নির্ণয় করো। কি বললো? বলের একক। কথা কি দেখছো? 3টা একইভাবে, একইভাবে কিন্তু ভালোভাবে খেয়াল করো। যদি বলা হয় 1 নম্বর প্রশ্ন কি, দেখো এখানে 1 নম্বর প্রশ্ন কি, 1 নম্বর প্রশ্ন যে বলের কি নির্ণয় করবা, বল একটি, কি লিখবো, বল একটি লব্ধ রাশি, এইটা প্রমাণ করলাম। হ্যাঁ, এরপর 2 নম্বর কি বলের মাত্রা, বলের মাত্রা নির্ণয় করো নাকি, মাত্রা নির্ণয় করো, ঠিক আছে। অথবা 3 নম্বর বললাম কি বলের একক নির্ণয় করো। দেখেন না 3টা প্রশ্ন কিন্তু এখান থেকে হয়, খ দাগে আসে না, খ নম্বরে কিন্তু আসে এগুলো। কথা কি বলছি বুঝতে পারছো? তাহলে খেয়াল করো এখানে দেখো, তাহলে আমরা পাইলাম কোন ভৌত রাশিতে উপস্থিত গেল মৌলিক রাশিগুলো সূচককে রাশির মাত্রা বলে। এখন এই মাত্রা কিভাবে নির্ণয় করে তা দেখাইলাম, কিন্তু বল একটি লব্ধ রাশি কোন পদ্ধতি, এই যে এখান থেকে দেখো আমি দিয়ে দিই, কোন কালার দিয়ে দিই, সবুজ দিয়ে দিই, এখান থেকে এই পদ্ধতি লিখি, তাহলে কি আমার 1 নম্বর, এটা কি 1 নম্বর প্রশ্নের উত্তর হইলো, ঠিক না। আর পুরোটা লিখলে আমাদের কি 2 নম্বর হইলো। এখন 3 নম্বর বলের একক কিভাবে নির্ণয় করবো, তাই না। বলের এককে আসো, দেখো এখানে দেখো কয়টা আছে, এখানে দেখো আমি এখানে সরাসরি বল এম, এম কি ভর না, ভরের একক কি, ভরের একক কি, ভরের একক, ভর তো মাত্রা, ভরের একক একটু আমরা লিখছি না আগে, মনে আছে 7টা একক, এটা তোমার ভরের একক কি, ভরের একক হচ্ছে কেজি। তাহলে এই ভরের এককটা আমরা লিখবো কি কেজি। আর এল, এল কি লেন্থ মানে দূরত্ব, দৈর্ঘ্য, দৈর্ঘ্য একক কি মিটার।
সময় একক কি সেকেন্ড স্কয়ার কথা ক্লিয়ার হ্যাঁ তাই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এটা কি বলে জানো এটাকে সংক্ষেপে বলা হয় নিউটন কি বলা হয় নিউটন এটা বলা দেখো এখানে বলা হয় বলের একক কি নিউটন এই বল সম্পর্কে নিউটন সম্পর্কে আমরা আরো সামনের অধ্যায়গুলো মানে আমাদের বল নির্দিষ্ট একটা অধ্যায় আছে না সেই অধ্যায়ে আমরা ভালোভাবে শিখব এই নিউটন সম্পর্কে ঠিক আছে সেই অধ্যায় এখন আমি জাস্ট দেখাইলাম কিভাবে এই বলের এককটা আসে মাত্রা থেকে কথা ক্লিয়ার এখন কি বুঝছো ক্লিয়ার হয়েছে হ্যাঁ ওকে দেখো এটা কি বুঝছো কিনা দেখো এই জায়গায় এটা শিখো এর চেয়ে ভালোভাবে কিভাবে পড়ে ঠিক না সুন্দরভাবে খেয়াল করো এইগুলো দেখবা এরকম একটু আমাদের যেহেতু সময় অনেক মানে এখন যে মানে এই যে টেস্ট পরীক্ষা পরে এত সময় কোনো সময় পাওয়া যায় না এই সময় একটা দুর্বল যত দুর্বল স্টুডেন্ট থাকুক না সেটা একটু সুন্দরভাবে রুটিন মতো করে সুন্দরভাবে পড়াশোনা করে ভালোভাবে পড়াশোনা করে নিয়মিত সে অবশ্যই ভালো রেজাল্ট করবেই করবে মনের ইচ্ছা থাকতে হবে ঠিক না মনের ইচ্ছা না থাকলে কি ভালো রেজাল্ট করা সম্ভব না এখন আমি পড়াই দিলাম এখানে তুমি বাসায় পড়লা না তাহলে হবে হবে না তোমরা একটু বাসায় পড়বা ঠিক আছে আর আমাদের লাইভ তো মনে হয় কে দেখতে যায় না যাই যদি কেউ জয়েন হয় বা যদি কেউ দেখে তাদেরও বলবো কি লেখাপড়া অবশ্যই করো এবং তোমরা পরবর্তী ক্লাসগুলোর জন্য কি অবশ্যই আমাদের পেজকে ফলো করে রাখবা নাকি ঠিক না আর তোমাদের যারা আছে বলবা যে মাঝে মাঝে কি লাইভ দেখিস স্যার নাকি ওকে যাই হোক তো আমি আশা করবো যে আমার এই লাইভটা যদি ন্যূনতম কেউ দেখে থাকে পূর্ণাঙ্গ লাইভটা আমি বলবো একবার একটু শেয়ার করে দিতে এবং সেটাতে বলবো ফলো করতে এবং যদি কোনো দুর্বল স্টুডেন্ট থাকে তাহলে বলবো আমাদের পেজটা জন্য সবসময় ফলো করে রাখে নাকি লাভ হবে হ্যাঁ ওকে দেখো এটা কি বুঝছো আচ্ছা আমরা পরবর্তী দেখি পরবর্তী টপিক কি যাবো পরবর্তী থেকে এই যে তোমাদের কাজ এই দেখো এই কাজটা বাড়িতে কথা কি বললো এগুলো মাত্র নির্ণয় করা পারবা ওকে দেখো পরবর্তী থেকে এই যে তোমাদের কাজ সুন্দর দেখা আচ্ছা খেয়াল করো পরবর্তী টপিকটা কি খেয়াল করো দেখে খেয়াল করো মাত্রা বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এই যেটা আমাদের তোমরা অলরেডি পড়ছো যেটা যে চারটা সমীকরণ পড়ছিলাম গতি হ্যাঁ চারটা গতির সমীকরণ পড়ছিলাম সেই চারটা গতির সমীকরণে তোমাদের কি বলে সত্য আদায় হয় করবো এটা কয় নম্বর সমীকরণ এটা 3 নম্বর না 3 নম্বর সমীকরণ ওকে দেখো খেয়াল করো আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে s1 ut + ½ at স্কয়ারের সত্যতা যাচাই করো নাকি আচ্ছা কিভাবে এটা করব মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কিভাবে করব আমরা সেটা দেখি খেয়াল করো এখন বলছে কি মাত্রা এটা কিন্তু এমনি আমরা কি প্রমাণ করতে পারি বা দেখাইতে পারি তো মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কিভাবে করব মাত্রা বিশ্লেষণের মাধ্যমে খেয়াল করো হ্যাঁ তোমরা করবা কিন্তু এখানে দেখো আচ্ছা তো এখানে মনোযোগ সহকারে খেয়াল করবা এস হচ্ছে কি দূরত্ব এস কি দূরত্ব এস এর মাত্রা এস দূরত্ব হয় কি এস এর মাত্রা এস এর মাত্রা কি দূরত্বের মাত্রা কি একটা দূরত্ব বা দৈর্ঘ্যের মাত্রা কি এল লেন্থ দৈর্ঘ্য মাত্রা বিশ্লেষণের মাধ্যমে মাত্রা বিশ্লেষণ এইগুলো মাত্রা বের করে আর সত্যতা যাচাই করবো ঠিক আছে সত্যতা দেখো এস এর মাত্রা কি এস এর মাত্রা কি এস এর মাত্রা হচ্ছে এল এস এর মাত্রা কি এল ঠিক আছে আচ্ছা ওকে খেয়াল করো এস এর মাত্রা হচ্ছে এল এখন হচ্ছে দেখো এটা আসলে হবে কি আগে একটা জিনিস তোমাদের বুঝাই খেয়াল করো আমরা যখন যোগ করি তুমি মনে করো 10 মিটার প্লাস 10 কেজি এটা কি যোগ করতে পারবা জীবনে এই জীবনে যোগ করতে পারবা হ্যাঁ এটা করা সম্ভব এটা জীবনে যোগ করা সম্ভব না কেন
দুইটা ভিন্ন রাশি, কখনো ভিন্ন রাশি কি যোগ করা সম্ভব না, সম্ভব কোনোভাবে সম্ভব না। তাহলে এখানে খেয়াল করো, এস এস কি দূরত্ব, ইউটি আসলে এটা কি, এটাও কিন্তু একটা দূরত্ব, সেটাই তোমাকে দেখাইতে হবে। এটা দূরত্ব সেটাই দেখাইতে হবে, কারণ এই দূরত্ব যোগ করছে, যোগ করে এস হয়েছে। মানে এখানে তুমি মনে করলে, আমি যদি এই বলি যে কি 10 মিটার প্লাস 10 কেজি যোগ করে আমি বললাম আমাদের হইলো কত, এটা হয়েছে কত, মনে কর 10 সেকেন্ড। এটা কি জীবনে সম্ভব? 10 মিটার যোগ 10 কেজি সমান হয়েছে কত, 10 সেকেন্ড। এটা সম্ভব? 10 10 10 20 সেকেন্ড হয়েছে, এটা কি সম্ভব? সেকেন্ড সম্ভব। মিটার আর কেজি যোগ হয়ে 10 কি হয়েছে, সেকেন্ড হয়েছে, এটা সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের এখানেও কি, এখানে ইউটি আর এটি স্কয়ার এগুলো কিন্তু দূরত্ব, এই দূরত্ব দিলে যোগ করে দূরত্বই হবে, সেটাই আমরা দেখাবো যে এই জিনিসগুলো একই জিনিস, এটা অন্য কিছু না। কথা বুঝছো? এটা হচ্ছে মাত্রা বিশ্লেষণ। কিভাবে দেখো, ইউটি ইউটি এর মাত্রা কিভাবে হবে খেয়াল করো, এই হলুদ কালি দিয়ে লিখি, দেখেন মাত্রা কত, ইউটির মাত্রা কত, ইউ ইউ মানে কি বেগ না, হ্যাঁ বেগের মাত্রা কি, বেগের একক কি মিটার পার সেকেন্ড, হ্যাঁ। আর তাহলে কি এই ইউটির মাত্রা কি, ইউটির মাত্রা লেন্থ এল পার টি, তাই না? এটা কি ইউর মাত্রা, এটা কিসের মাত্রা, ইউর মাত্রা। আর টি এর মাত্রা, টি মানে কি টাইম, টাইমের মাত্রা হচ্ছে টি। দেখো তো বুঝছো কিনা, বুঝতে পারছো? বুঝো নাই, খেয়াল করো, ইউ ইউ মানে কি বেগ, বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স 1 নাকি পার মাইনাস 1 নাকি, যাই বলো। এখন এইটা হচ্ছে বেগের মাত্রা, ইউর মাত্রা, হ্যাঁ। আর টি মানে কি টাইম, টাইমের মাত্রা কত, টি। এখন খেয়াল করো, এখানে যদি আমরা লিখি এই যে মাইনাস আর এখানে প্লাস আছে না, মাঝে গুণ আছে, টি আর টি যোগ করলে কত, এইটা এটা কাটা যায় না, আর এটা থাকে কত, শুধু এল থাকে। তাহলে এইটার মাত্রা কত পাইলাম, এল পাইছি। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কি, এই যে হাফ, এটা সংখ্যা, সংখ্যা আসবে না আমাদের, থাকবে কি পাশের রাশিটা এ টি স্কয়ার এর মাত্রা, এ মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা কি এল পার টি স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে কি ত্বরণের মাত্রা ইনটু টি, টি এর মাত্রা কি টি, এরপর কি স্কয়ার আছে না, আছে। তাহলে টি স্কয়ার ইনভার্স আর টি কাটা যায় না, থাকে কত এল। তাহলে আমরা কি পেলাম, ওই বিষয়টা দেখো তো। তাহলে আমরা কি পেলাম দেখো, এইটুকের মাত্রা কত হয়েছে এল, এইটার মাত্রা কত হয়েছে এল, এইটুকের মাত্রা কত হয়েছে এল। তিনটা তো কি একই রে, সমজাতীয় রাশি না, তিনটাই কি সমজাতীয় রাশি। আর কি মাত্রা বিশ্লেষণের মধ্যে এত সত্যতা যাচাই করা হলো, এই কথা লিখবা। অতএব মাত্রা বিশ্লেষণের মাধ্যমে এই রাশির সত্যতা কি হলো, যাচাই করা হলো। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, চাটা খাই তোমরা করো। এটা কি বুঝছো মাত্রা বিশ্লেষণে, বুঝছো? এখন তোমাদের যদি বলি বি স্কয়ার সমান কত ইউ স্কয়ার প্লাস 2as, এটা এটা বাসায় করবা, পারবা না? এটা বাসায় করবা, ঠিক আছে? ওকে, বাসায় একটু পড়াশোনা করো, ঠিক আছে? পড়াশোনা না করলে হবে, একটু পড়াশোনা করো, ভালো হবে, ঠিক আছে? মনোযোগ সহকারে কিন্তু বাড়িতে পড়াশোনা করবা। দেখো এরপরে সামনে যাবো, দেখো যারা যারা এই লাইভটি দেখতেছেন আপনারা অবশ্যই তারা এসএসসি পরীক্ষার্থী, বিশেষ করে 2025 সালে, তারা যেন লাইভটি দেখে, এবং আমার মনে হয় এই অধ্যায় প্রথম অধ্যায় অর্থাৎ এই পড়াশোনার প্রথম অধ্যায় সম্পর্কে ক্লিয়ার হবে এই লাইভটি দেখার পরে, নাকি? ওকে, খেয়াল করো। এখন আমরা একটু কিসে আর একটু আপনার যেগুলো দরকার প্রয়োজনীয়, তাহলে আমরা মাত্রা বিশ্লেষণটা শিখলাম, রাশিটা শিখলাম, নাকি? এখান থেকে মাত্রাটা শিখলাম, ঠিক আছে? এখন আমরা যাবো কিসে, স্কেল সম্পর্কে। আমরা আমাদের এই প্রথম অধ্যায় তো, এখানে বিভিন্ন স্কেল সম্পর্কে আলোচনা আছে, নাকি? তাই প্রথম যেটা মিটার স্কেল, সহজ। মিটার স্কেলটা কি আমরা জানি যে পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যে যন্ত্রটা, সবচেয়ে সহজে এটা হচ্ছে কি মিটার স্কেল, নাকি? এই যে এটা
এটা কি এই যে ধরনের স্কেল, এটা কি মিটার স্কেল, মিটার স্কেল না? আচ্ছা, এই ধরনের স্কেলগুলো আমরা ব্যবহার করি, এটা হচ্ছে মিটার স্কেল। এছাড়া পদার্থবিজ্ঞানে আমাদের বিভিন্ন কি স্কেল ব্যবহার করা হয়, সে সম্পর্কে কয়েকটা স্কেল সম্পর্কে আমরা জানবো এখানে, ঠিক আছে, পরিমাপ যন্ত্র হিসাবে। দেখো এরপর হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলটা কি? তো দেখো ভার্নিয়ার স্কেল কি, সাধারণ মিটার স্কেলে আমরা মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য মাপতে পারি। এই স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য প্রধান স্কেলের পাশে যে ছোট আরেকটা স্কেল ব্যবহার করা হয় তাকে ভার্নিয়ার স্কেল পড়ে নাকি। এখন খেয়াল করো, এই যে স্কেলটা দেখছো, এই যে স্কেলটায় এখানে দেখবা, এই যে এখানে দেখবা লেখা আছে কি 0 মিলিমিটার থেকে শুরু করে কত 30 মিলিমিটার পর্যন্ত দেওয়া আছে। এই দেখছো এই ক্ষুদ্র ক্ষুদ্র দাগ। আবার এখানে আছে কি সেন্টিমিটার বা ইঞ্চি, দেখো এখানে ইঞ্চি দেওয়া আছে আর এখানে মিলিমিটার দেওয়া আছে। তো আমাদের সবচেয়ে এই স্কেলগুলোর মধ্যে সবচেয়ে ছোট কত ক্ষুদ্র মাপা যাবে? মিলিমিটার পর্যন্ত। এখন সূক্ষ্ম যন্ত্রাংশ তৈরি করতে এর চেয়ে সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন হয়, ঠিক আছে। মনে করো এই ফ্যানের একটা বেয়ারিং তৈরি করবে, তো এখানে কি আরো সূক্ষ্ম পরিমাপের প্রয়োজন হয়। তো যে কোনো সূক্ষ্ম পরিমাপের প্রয়োজনের জন্য এই যে মিটার স্কেল মিলিমিটার চেয়ে কি ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয়, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগের আরো ছোট একটা ভাগ ব্যবহার করা, যেটাকে বলা হয় কি আমরা ভার্নিয়ার স্কেল। এই স্কেলটা কে আবিষ্কার করেন? পিয়েরে ভার্নিয়ার আবিষ্কার করেন, ওনার নাম অনুসারে এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল বলা হয়, ঠিক আছে। আচ্ছা দেখো এটা কি, এই ক্ষুদ্রতম পরিমাপের জন্য, ক্ষুদ্রতম একবারে ক্ষুদ্রতম পরিমাপকের জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে খেয়াল করো, এখন হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কি। ভার্নিয়ার ধ্রুবক গুরুত্বপূর্ণ একটা বিষয়, দেখো চারটা ঠান্ডা হয়ে যায়। দেখো ভার্নিয়ার খেয়াল করো, তুলছো? দেখো এটা অবশ্য তোমাদের বিভিন্ন বইয়ে পাবা, মূল বইয়ে পাবা, খেয়াল করো। প্রধান স্কেলের ক্ষুদ্রতম, আচ্ছা আমি একটু বলছি কি তোমাদের, যে এই যে মূল স্কেল যেটা, মূল স্কেলের চেয়ে কি ক্ষুদ্রতম ভাগ, অর্থাৎ ক্ষুদ্রতম ভাগ কিরকম, এই যে মিলিমিটার স্কেলে কি এই যে এই অংশের মধ্যে 10টা ভাগ আছে না, দেখছো এই অংশের মধ্যে কি 10টা ভাগ আছে না, দেখো দাগ আছে 10টা। তো ভার্নিয়ার স্কেলে মনে করো এইখানে 9টার মধ্যে ভার্নিয়ার স্কেলে 10টা ভাগ বসাই দেওয়া হয়, তাহলে কি আর ছোট হয়ে যাবে পরিমাপটা? তাহলে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম যে ভাগ তার চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগ ছোট, ঠিক আছে না। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ যদি প্রধান স্কেলের 10 ভাগ আর ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 9 ভাগ আর ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান হয়, তাহলে 9 এর মধ্যে আছে 10, 9টা দাগের মধ্যে কি আছে 10টা দাগে, তাহলে কি আর ছোট ছোট হবে না? বুঝলে, তাহলে ছোট, তাহলে এটা কতটুকু ছোট সেইটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ভাগ কতটুকু ছোট সেটাই হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। মনে থাকবে কথা, ক্লিয়ার? সেইটাই লিখছি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় কি ভার্নিয়ার ধ্রুবক। এই ভার্নিয়ার ধ্রুবককে বিসি দ্বারা প্রকাশ করা হয়। তো ভার্নিয়ার ধ্রুবকটা লেখা কি প্রধান স্কেলের, তোমার কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা। ভার্নিয়ার স্কেলের কি ভাগের সংখ্যা, মনে থাকবে। ওকে তাহলে এটা ক্লিয়ার। তো আমরা এখানে একটা ভার্নিয়ার স্কেল, দেখো তোমাদের বিভিন্ন পরীক্ষায় দেখবা যে এই কি আসে, তোমাদের বিভিন্ন পরীক্ষা দেখবা কি তোমাদের এই ভার্নিয়ার ধ্রুবক নিয়ে বা ভার্নিয়ার স্কেল বা দৈর্ঘ্য মাপ নিয়ে যে কোনো অনেক প্রশ্ন আছে, নৈর্ব্যতিকও আসে আবার কিছু আসে তোমার ওই সৃজনশীল আসে না। তো আমরা এর একটা অঙ্ক দেখাই দিই কিভাবে করবা, আমরা একটা অঙ্ক দেখাই দিলেই তোমরা বাকিগুলো করতে পারবা, এবং তোমরা বাসায় গিয়ে কি করবা যে এই ধরনের যত সৃজনশীল বা যেখানে যত অঙ্ক আবার সব করবা বাসায়, হ্যাঁ করার পরে যদি সমস্যা হয় আমাকে আবার দেখাবা, ঠিক আছে। আচ্ছা আমি এখন কয় খেয়াল করো, আমাদের প্রশ্নটা হচ্ছে কি 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট ভার্নিয়ার স্কেলের কয় ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। দেখছো একটা ভার্নিয়ার স্কেল যার ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে,
তো ভার্নিয়ার ধ্রুবক দেওয়ার ক্ষেত্রে আমরা জানি যে ভার্নিয়ার স্কেলের ভাগ ছোট, প্রধান স্কেলের ভাগ একটু বড়। তো কত ভাগ মানে কত ভাগের সমান? যেমন আমরা একটু বললাম 10 ভাগ 9 ভাগের সমান, ঠিক আছে? এমনও হইতে পারে ভার্নিয়ার স্কেল 20 ভাগ 19 ভাগের সমান। তুমি একটা স্কেল বানাইলে ভার্নিয়ার স্কেলে প্রধান স্কেলের কি 50 ভাগ, ভার্নিয়ার স্কেলে কি কত 45 ভাগ সমান, 5 ভাগ কমাই দিলাম, হয় না? বা 49 ভাগের সমান, এরকম করা যায় না? এরকম করা যায়, ঠিক আছে? তো এইরকম যে ওইরকম একটা ভার্নিয়ার ধ্রুবক একটা স্কেল দেওয়া আছে, এটার কত ভাগের সমান সেটা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো আসো আমরা একটু দেখি। এখানে দেখো দেওয়া আছে কি, এই ভার্নিয়ার ধ্রুবকটা আমাদের দেওয়া আছে নাকি? এখন এটা আছে কি সেন্টিমিটারে, কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে। কিন্তু আমাদের অঙ্ক তো এটা নিতে যাবে কি, দেখো সেন্টিমিটার, আমাদের ভার্নিয়ার প্রধান স্কেলের মূল ভাগ কত, ক্ষুদ্রতম ভাগ কিসে দেওয়া? মিলিমিটারে দেওয়া। কিসে দেওয়া? মিলিমিটারে দেওয়া, ঠিক আছে? আমাদের যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ বলছিলাম কিসে দেওয়া? মিলিমিটারে দেওয়া। তাহলে সেন্টিমিটারে আমার কিসে দিতে হবে? মিলিমিটারে দিতে হবে। তা আমরা জানি 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? হ্যাঁ, কত মিলিমিটার? 10। এইগুলা হবে, যাক বললাম না কিছু। দেখো 1 মিলিমিটার, 1 মিটার 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার, ঠিক আছে? তো আমাদের আছে কত? 0.05 সেন্টিমিটার। তাহলে কি 10 মিলিমিটার দিয়ে 1 হয়, মানে 1 মিলিমিটার। 1 মিলিমিটার সমান কত? 1 সেন্টিমিটার নাকি? 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার নাকি? ঠিক আছে না? তাহলে কত হলো? 0.005 হলে কি হবে? গুণ হবে আরো বেশি হবে না? 10 গুণ কত? 10 গুণ 0.005, ওইটাই আমি ডাইরেক্ট করছি এখানে। তো গুণ করলে দেখো একটা সংখ্যা একটা শূন্য কি কমে যাবে নাকি? খেয়াল করো, দেখো হয়েছে 0.05 মিলিমিটার। এখন আসো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের সংখ্যা কত? 1 ভাগ কত? 1 মিলিমিটার না? ক্ষুদ্রতম 1 ভাগ কত? 1 মিলিমিটার। তো আমরা লিখলাম প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য কত? S1 1 মিলিমিটার, ঠিক আছে? পরবর্তী এগুলো আর এরকম রেডি করে প্রশ্ন তৈরি করবো আর নিজে করাই দেবো, তাহলে সুন্দর বোঝা যায়, ঠিক না? ওকে, দেখো ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা কত? n সমান হোয়াট, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা জানি কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা হচ্ছে n সমান হোয়াট, আমরা নির্ণয় করবো। তো আমরা সেই সূত্র দিলাম যে ভার্নিয়ার ধ্রুবক, একটু আগে বলছি না যে ভার্নিয়ার ধ্রুবক সমান কত? প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা। আমরা কিন্তু এই ভাগের সংখ্যা এটা নির্ণয় করবো নাকি, এই যে n নির্ণয় করবো। তো আমরা জানি কি লেখা যায় কি বিসি সমান কত? s/n লেখা যায়, বিসি সমান s/n। তাহলে এখানে কি এই nটা নির্ণয় করবো, s এর মানও দেওয়া আছে, বিসির মানও দেওয়া আছে। তো আমরা বসাই দিলাম, এই মান বসাই দিলাম, এই বিসির মান বসাই দিছি আর s এর মান বসাই দিছি, ঠিক আছে? তাহলে কি হলো? n থাকলো। আর গুণন করে দেখো এইটা এখানে নিয়ে আসবো আর এইটা এখানে নাকি, ঠিক আছে? আর গুণন করছি, এই যে এইটা কি ভাগ করে কি এই 0.05 কি ভাগ হয়ে নিচে গেছে ডানে, আর nটা কি হয়েছে? nটা গুণ হয়ে বামে চলে আসছে, ঠিক আছে? এখন কত হয় দেখো, 1 ভাগ 0.05 ভাগ করলে কত হবে? 20 হবে। কত হবে? 20 হবে। এই 20টা কার ভাগ? এইটা হচ্ছে কি আমার কি ভার্নিয়ার স্কেলের ভাগ। এটা কিসের ভাগ? এটা কি ভার্নিয়ার স্কেলের ভাগ না? ভার্নিয়ার স্কেলের ভাগ। আর এখানে নিছিলাম দেখো প্রধান স্কেলে কয় ভাগ নিছিলাম? 1 ভাগ নিছিলাম না? তাহলে এখান থেকে 1 বিয়োগ করে দিলে আমরা কত? 19 পাবো। অর্থাৎ লিখবো কত? যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। কথা ক্লিয়ার? কি বলছি বুঝছো? প্রধান স্কেলের 20 ভাগ আর মূল স্কেলের প্রধান স্কেলের 19 ভাগ আর ভার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। কথা ক্লিয়ার? ভার্নিয়ার স্কেলের 20 ভাগ পেয়েছি না, তার প্রধান স্কেলের কয় ভাগ? 19 ভাগের সমান। বুঝতে পারছো বিষয়টা? কি বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। এটা তুলো তোমরা, তুলো সুন্দরভাবে তুলো। আমি দেখো আমাদের লাইভটা আসলে শেয়ার, তুলো কথা বললে সমস্যা, ঠিক আছে? তোমরা কথা বলে না, ঠিক আছে?
তোমরা খেয়াল করো, আসলে লেখাপড়া বুঝছো তেমন কঠিন কিছু না, শুধু একটু নিয়মিত কি পড়াশোনা করলেই হয়, বুঝছো, তাহলেই হয়। কি বলছো বুঝছো? তাহলেই কিন্তু হয়। আসলে মেন হচ্ছে কি লেখাপড়া করো না, এইগুলো মেন। তোমাদের মনে হয় যেন অনেক কঠিন। তোমরা এসি পরীক্ষার্থী যারা যারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবে, যেন সামনে কি ভালো ভালো সাজেশন পাও, এবং বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হায়ার ম্যাথের সুন্দর এবং গুছানো সাজেশন এবং ক্লাসগুলো পেতে পারো সহজেই। তোলা হয়েছে তোমাদের? আগে তুলো, দ্রুত তুলো। তোলা হয়েছে? ওকে, খেয়াল করো, তাহলে আমরা নেক্সটে যাই। খেয়াল করো, দেখো এখন আমরা কি আরেকটা অঙ্কের সমাধান করবো যেগুলো আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? সেইগুলো আমরা দেখবো যে কিভাবে করা যায়, ঠিক আছে? দেখো, দেখো ওকে, এটা কি বলা হয়েছে? বলা হয়েছে যে বেলনাকার একটি কাঠখণ্ডের ব্যাস, ভালোভাবে খেয়াল করবা, ঠিক আছে? বেলনাকার একটি কাঠদণ্ডের ব্যাস কত বলা হয়েছে নির্ণয়ের ক্ষেত্রে প্রধান স্কেলের পাঠ পাওয়া গেল 4.5 সেন্টিমিটার। তো এই ধরনের প্রশ্ন কি আসে না? এই ধরনের প্রশ্ন কি আসে না? পরীক্ষা আসে? এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে? যে বেলনাকার একটি কাঠদণ্ডের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে প্রধান স্কেলের পাঠ পাওয়া গেল 4.5 সেন্টিমিটার এবং ভার্নিয়ার পাঠ পাওয়া গেল কত 3। তাহলে ভার্নিয়ারের কি 10 ভাগ, প্রধান স্কেলের কি 8 ভাগের সমান। ওই যে একটু বলছিলাম, দেখছো? এটা কি ভার্নিয়ার স্কেলের 10 ভাগ আর কি এখানে যে 8 ভাগ, প্রধান স্কেলের কত ভাগ দিছে 8 ভাগ। আমরা একটু বলছিলাম কি 9 ভাগ হইতো নাকি? আমরা 9 ভাগ বলছিলাম না, এখানে কি 8 ভাগ হইতে পারে না? কথা কি বলছি বুঝছো? তাহলে খেয়াল করো, তাহলে এইটা তোমাদের এইভাবে না দিয়ে অন্যভাবেও থাকতে পারে। কিভাবে থাকে খেয়াল করো, দেখো যে এইখানে
ভালোভাবে খেয়াল করো যে বেরোলাকার একটি কাঠদণ্ডের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে প্রধান স্কেলের পাঠ সংখ্যা 4.5 সেন্টিমিটার। তো এখন এখানে দেখো এই একটা মনে করো দণ্ড নাকি বেরোলাকার, এর দৈর্ঘ্য মাপলাম, দৈর্ঘ্য মাপা যায়, ঠিক আছে, দৈর্ঘ্য মাপা যায় বার্নিশ স্কেল এবং কি স্লাইড ক্লিপার্সের মাধ্যমে। আর কিন্তু করছে কি যে এই যে ব্যাসটা, ঠিক আছে, এই ব্যাসটা মাপা হলো, ব্যাসটা মাপতে গিয়ে কি করলো প্রধান স্কেলের পার্ট পাইলো, প্রধান স্কেলের পার্ট নিল আর বার্নিশ স্কেলের পার্ট নিল। তো এই ধরনের অনেক অঙ্ক থাকে, এই অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা আমরা দেখাই দেবো, ঠিক আছে। এই ধরনের অনেক অঙ্ক তোমাদের নোটবই দিকে থাকে যে একটা কাঠির দণ্ডের দৈর্ঘ্য এত, দেখা গেল প্রধান স্কেলের পার্ট হাতে মূল স্কেল, হ্যাঁ বার্নিশ স্কেলের পার্ট হাতে, এরকম অনেক প্রশ্ন থাকে না। আচ্ছা যদি থাকে তখন আমরা কিভাবে করবো, মনোযোগ সবাই খেয়াল করো। এইভাবে কিন্তু এই ধরনের যত অঙ্ক আছে তোমাদের বোর্ডে বা তোমার বিভিন্ন বইয়ে তোমরা কিন্তু সবগুলো করবা, ঠিক আছে। দেখো আমাদের প্রধান স্কেলের পার্ট কত, এম, প্রধান স্কেলের পার্ট কি এম, 4.5 সেন্টিমিটার লিখলাম, ঠিক আছে। এরপরে খেয়াল করো যে ভার্নিয়ারের 1/এর দৈর্ঘ্য কত হইলো, আমি একটু বলছি ওই যে আমরা সূত্র দিলাম কি S/N, মনে আছে, S/N সূত্র দিলাম মনে আছে, সেই একইভাবে 8 ভাগ কত 10 দিয়ে আমরা কি করলাম দেখো বের করলাম 0.8 মিলিমিটার নাকি। এখন আমাদের কি ভার্নিয়ার ধ্রুবক কত হবে, টোটাল 1 থেকে কি 0.8 বিয়োগ 1 মিলিমিটার ছিল না, কতটুকু ছোট, কতটুকু ছোট, তাহলে কি 1 মিলিমিটার না, কত ভাগ কত 1 মিলিমিটার, তাহলে 1 থেকে 0.8 বিয়োগ নাকি। আচ্ছা তারপরে কত দেখো খেয়াল করো, তাহলে 0.2, এরকম না বের করে আরেকভাবে আমরা বের করি, দেখো ওই সূত্র ভার্নিয়ার ধ্রুবক BC সমান কত ছিল S/N, এন হচ্ছে কি দেখো, এন হচ্ছে তোমার কত এই ভার্নিয়ার কত দেখো ওই কত ভাগ 10 ভাগ 10 না, আর এখানে কত কয় ভাগ ছোট দেখছো 2 ভাগ ছোট না, 2 ভাগ ছোট না, আমরা যদি এখানে 2 দিই তাহলে আমাদেরকে 0.2 মিলিমিটার হয়ে যায়। আমি আবার বলছি দেখো এখানে আমরা বললাম ভার্নিয়ার 1/এর দৈর্ঘ্য কতটুকু, আমরা বলছি ভার্নিয়ার ধ্রুবকটা কি প্রধান স্কেলের ভাগ থেকে ক্ষুদ্রতম ভাগ থেকে, প্রধান স্কেলের ক্ষুদ্র ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের কতটুকু ছোট, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, ভার্নিয়ার স্কেল কত মানে সহজ, এইখান থেকে এই পর্যন্ত আছে কি আমার প্রধান স্কেলের 1 ভাগ, এইখান থেকে এই পর্যন্ত কত প্রধান স্কেলের 1 ভাগ, আর ভার্নিয়ার স্কেল আছে কি এইখান থেকে এইটুকু 1 ভাগ, এইখান থেকে এইটুকু 1 ভাগ, তাহলে কি এইটুকু ছোট না, তাহলে কি এইটুকু ছোট না, বিষয়টা কি তাহলে এই জায়গাটুকু কি ছোট না, এটা যে মূল স্কেল, এটা প্রধান স্কেল, এটা কি প্রধান স্কেল আর এটা কি ভার্নিয়ার স্কেল, তাহলে এইটুকু ছোট না, এই যে এইটুকু ছোট, যে প্রধান স্কেলের থেকে ভার্নিয়ার স্কেল এইটুকু ছোট, এটা ছোট না, এইটা আছে কি ভার্নিয়ার ধ্রুবক, কথা কি বুঝতে পারছো। তো এই জিনিসটা আমরা বাইরে এইভাবে বের করে দেয়, আবার ওইভাবে আমরা বের করতে পারি যে ভার্নিয়ার স্কেল 1/এর দৈর্ঘ্য 8/10, 8/10 এটা বের করলাম, তাহলে 1 থেকে কি বিয়োগ করে দেয়, এইভাবে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করা যায়। কথা ক্লিয়ার, বুঝতে পারছো, বুঝতেই পারছো। আচ্ছা দেখো এখন খেয়াল করো এরপরে কি ভার্নিয়ার দেখো স্কেলের পার্ট কত এই 3, ভার্নিয়ার স্কেলের পার্ট কত 3, তাহলে আমরা কি কি পাই এখানে, এখানে পেলাম প্রধান স্কেলের পার্ট, এটা হচ্ছে কি M নাকি, আর প্রধান স্কেলের পার্ট M, আর এখানে দেখো আর ভার্নিয়ার পার্ট কত পেলাম 3, আর ভার্নিয়ার ধ্রুবক বের করলাম। তো আমাদের বলা হয়েছে কি যে দণ্ডটি কি ব্যাস নির্ণয় করো, কি ব্যাস নির্ণয় করো, আমরা ব্যাস কতটুকু পাইলাম সেটা নির্ণয় করতে হবে নাকি, বুঝতে পারছো বিষয়টা। দেখো আবার বুঝো, তুমি বুঝো নাই, আবার বুঝি দেখো প্রধান স্কেলের পার্ট, ওই যে প্রধান স্কেলের পার্ট, এটা প্রধান স্কেলের পার্ট মানে কি তোমাদের ব্যবহারিক আসলে দেখানো দরকার, মূল স্কেলের যে একটা দাগ ভার্নিয়ার স্কেলটা শূন্য দাগের সাথে মিলে যায়, শূন্য দাগ যেটাকে অতিক্রম করে ওইটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট, এটা দেখাইলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হইতো। এখন আপাতত যেহেতু দেখাতে পারছি না, আপাতত আমাদের জেনে রাখি যে প্রধান স্কেলের পার্ট হচ্ছে কত 4.5, যাকে আমরা এম দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে। আর ভার্নিয়ার ধ্রুবক আমরা বের করলাম, নির্ণয় করলাম, হ্যাঁ, আর ভার্নিয়ার স্কেলের পার্ট আমরা বের করলাম ভি, এই ভিসি হচ্ছে কি ভিসি হচ্ছে মানে কি ভার্নিয়ার ধ্রুবক, ভি হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের পার্ট। কথা ক্লিয়ার, এটা কি বুঝতে পারছো, হ্যাঁ ভালো হয় খেয়াল করবা। এরপরে আমরা যাই অন্যদিকে, তুলো 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 একটু তুলো, হ্যাঁ তুলছো, খেয়াল করো, তোমরা এরপরে যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার এখানে বুঝি না, আমি বুঝাই যাবো, ঠিক আছে। হ্যাঁ দেখো তো বুঝতো কিনা, এদিকে যে
মনোযোগ সঙ্গে খেয়াল করো। বুঝা যায়? বুঝো লেখা বুঝা যায়? হ্যাঁ শেষ। হ্যাঁ তাহলে আমরা খেয়াল করো, তাহলে আমরা এই যে কি আমরা কি শিখতেছি যে দণ্ডটির দৈর্ঘ্য বা ব্যাস কিভাবে নির্ণয় করে সেই বিষয়টা আমরা শিখতেছি। ঠিক আছে, সেই বিষয়টা শিখবো। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? দেখো এখন দেখো মনোযোগ সঙ্গে খেয়াল করে। মানে আমরা জানি কি সূত্র কি সেলাই কিভাবে রাখি পরিমাপের দণ্ডটির ব্যাস কত হবে? সূত্র কি দেখো, ডি ব্যাস ধরলাম কত? ডি, ডি সমান কত? এম প্লাস বি ইন্টু ভিসি। ঠিক আছে, ব্যাস বা দৈর্ঘ্য যাই বলো, দৈর্ঘ্য বলে আমরা এল লিখতে পারতাম, কি লিখতে পারতাম? এল লিখতাম, দৈর্ঘ্য এল লিখতে পারতাম, ডি ব্যাস মানে একটা লিখলেই হয়, সমস্যা নাই। এক্স তুমি দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তাহলে এম এর মান আমরা জানি, এম এর মান কত? 4.5, বি এর মান কত? 3, আর বি সি এর মান কত দেওয়া আছে না? তাহলে এটা দিয়ে আমরা জানি লিখে এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করতে পারবা। কত ক্যালকুলেশন করো, এটা বি এর মান বসাও, এম এর মান বসাও, বি সি এর মান বসাও। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল নাকি? ঠিক আছে না? করো এখানে স্লাইড ক্যালকুলেটরের সাহায্যে আমরা দেখো হ্যালো আসসালাম। আচ্ছা তো আছে নাকি বাইরে গেছে? আচ্ছা দেখতেছি। আচ্ছা বুঝতে পারছো? মান কি বের করছো তোমরা? মানগুলো বসাও, দেখো আমি বসাইছি 4.5, এরপর 3 ইন্টু কত? 0.2 নাকি? এটা কি বুঝছো? এই দেখো এই কিসের মান? এম এর মান বসাইছি, বি এর মান বসাইছি, আর বি সি এর মান বসাইছি। এরপর এই দুটো গুণ করে এর সাথে কি করবো? যোগ করে দেবো। তাহলে কি হবে বলো তো? 4.5 আর 4.50 একই কথা, পয়েন্টের পরে জিরো তো সমস্যা নেই, সংখ্যার পরে সমস্যা আছে? আচ্ছা এখন আর একটা মজার বিষয় দেখো, এটা কি যোগ করলে হবে? তোমরা একটু জিনিসটা দেখো তো, এটা যদি আমরা যোগ করি তাহলে হবে? হবে না, কেন তো হবে না? একটু খেয়াল করো তো, এই যে যোগ করা যাবে? দেখো তো। এই কি যোগ করা যাবে? কেন? কারণ ওই যে একটু বলছিলাম যে একটা আছে সেন্টিমিটার আর একটা আছে মিলিমিটার, যাবে? যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই দুটা গুণ করার পরে আমাদেরকে মিলিমিটারকে সেন্টিমিটার অথবা সেন্টিমিটারকে মিলিমিটার নিয়ে নিতে হবে, ঠিক না? তাহলে আমরা তাই করি। কথা ক্লিয়ার? দেখো এই 4.6 মিলিমিটার, এই মিলিমিটার আমরা কি নেবো? সেন্টিমিটার নিয়ে নেবো, ঠিক আছে না? সেন্টিমিটার নিছি, ঠিক আছে? সেন্টিমিটার নিয়ে কি করবো? এখন 10 দিয়ে গুণ করে দিলাম নাকি? গুণ করার পর না এখানে 10 দিয়ে গুণ করবো না ভাগ করবো? বলো তো, একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবা। এই ছোটটা আছে না, দেখো ছোটটা আছে না, 6 মিলিমিটার, মিলিমিটার সেন্টিমিটার নিতে হলে কি করতে হবে? ভাগ করতে হবে। ছোটটা থেকে বড়টা নিতে হলে কি করতে হয়? ভাগ করতে হয়। আর বড়টা থেকে ছোটটা আসলে কি? ঠিক আছে, দেখো আমি কি ভুল বললাম নাকি? এটা কি ছোটটা না? মিলিমিটার বড় না সেন্টিমিটার বড়? আচ্ছা এখানে আমরা লিখে দেখো 10 মিলিমিটার সমান কত? 1 সেন্টিমিটার। তাহলে আমরা ছোটটা থেকে বড়টা যাচ্ছি, ছোট থেকে বড়টা গেলে কি করতে হবে? হ্যাঁ ভাগ করতে হয় না? 1/10, ঠিক আছে, ভাগ করতে হয়। তাহলে আমরা ভাগ করি, ভাগ করলে কত হবে? 0.06, পরে যেটা যোগ করলাম, যোগ করলে যা হবে সেটা হচ্ছে আমাদের উত্তর নাকি? সেন্টিমিটার। তাহলে আমাদের ব্যাসটা হয়েছে। বিষয়টা কি বুঝতে পারছো? দণ্ডটির ব্যাস কত? 4.5 সেন্টিমিটার, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? ওকে দেখো
এরপরে খেয়াল করো, দেখো এটা এটা পারছো এটা। তাহলে এই বেলনাকার একটি কাঠ দণ্ডের কি ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে, এটা যে কোনো দৈর্ঘ্যের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে কি তোমাদের এটা কিসের, খেয়াল করো এটা হচ্ছে তোমার প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট, আর ভার্নিয়ার ধ্রুবকটা অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে বা দেওয়া নাও থাকতে পারে, তোমাকে নির্ণয় করে নিতে হবে, ঠিক আছে। আবার ভার্নিয়ার স্কেলের পার্ট অনেক সময় মিলিমিটার দেওয়া থাকবে, সেন্টিমিটার নিয়ে করবা, বা সেন্টিমিটার থেকে মিলিমিটার, মানে সব একই এককে নিয়ে করবা, ঠিক আছে, একই এককে নিয়ে করবা। আচ্ছা তুমি কি এখন যাবার সন্দেহ হয়ে গেছে, তুমি কি যাবা এখনই, একটু পরে যাবা? আচ্ছা ঠিক আছে। দেখো খেয়াল করো, আমরা আরেকটা যাই, পিচ সম্পর্কে আমরা একটু পড়ে দেখো, পিচ এবং লগ স্টোন। আর পিচ কিন্তু তোমাদের বইয়ে দুইটা আছে, পিচ পয়সি চ আর পয়দীর্ঘ চ। দাদা একটু পাইছো কিনা, তোমরা কি পাইছো এটা, এটা কথা পাইছো না পাইছো, কারণ তোমরা তো পড়াশোনাই করো নাই, ঠিক না। এই পয়সি চ পিচ হচ্ছে এই প্রথম অধ্যায়, আর পয়দীর্ঘ চ পিচ হচ্ছে 7 নম্বর অধ্যায় আছে, ঠিক আছে, 7 নম্বর অধ্যায় আছে না, পয়সা দুইটাই কিন্তু আছে, ঠিক আছে। এই পিচ, এই দুইটা পিচের কোনো পিচই কিন্তু তোমার রাস্তার পিচ না, রাস্তার পিচ, হ্যাঁ এই দুইটা পিচের কোনো পিচই কি তোমার রাস্তার পিচ না, ঠিক আছে। কথা কি বলছি বুঝছো? তাহলে খেয়াল করো, খেয়াল করো, তাহলে এখানে তোমাদের পয়সা পিচ, পিচ হচ্ছে কি স্ক্রু গেজ আছে না, স্ক্রু গেজ, সেই ক্ষেত্রে স্ক্রু গেজের দেখো, স্ক্রু গেজের দুই ধরনের কি আছে, দুই ধরনের স্কেল আছে, কিরকম দেখো, একটা হচ্ছে এদিকে খেয়াল করো, এই সোজাসুজি একটা যেটা এটাকে বলা হয় রৈখিক স্কেল, আর একটা ঘোরানো হয়, তোমরা দেখছো স্ক্রু গেজ দেখছো স্কুলে, তোমরা দেখবা যেরকম স্ক্রু গেজ ঘোরানো হয় ওইখানে একটা বৃত্তাকার স্কেল আছে, ঠিক আছে। তাহলে এইখানে আছে এই দৈর্ঘ্য বা লম্বা যেটা আছে এটা রৈখিক স্কেল, আর এটা বৃত্তাকার স্কেল, এই দুইটা স্কেল আছে স্ক্রু গেজে, ঠিক আছে, স্ক্রু গেজে। তো দেখো যে স্ক্রু গেজের স্ক্রুকে একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে রৈখিক স্কেলে বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্ক্রু কি পিচ বলে। মানে যখন এটা আমরা ঘুরাবো, দেখো এটা এইরকম একবার ঘুরে আনবো, ঠিক আছে, তখন এটা কি ভিতরের দিকে প্রবেশ করবে না, অথবা যদি উল্টো দিকে বাইরের দিকে প্রবেশ করবে, যা টোটাল একবার, টোটাল একটা ঘুরান দেবো, তখন রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব হয় ভিতরে আর বাইরে যাবে, এটি হচ্ছে তার পিচ। কথা কি বলছিস তো, দেখবা স্কুলে আছে সপ্তাহের মতো একটা জিনিস আসলে এটা এক পাঠ আছে। আচ্ছা এটা হচ্ছে তোমার যে রৈখিক স্কেল বলা মানে বৃত্তাকার স্কেলকে, মানে এই স্ক্রু গেজের টুপি টি আর কি, টুপিকে আমরা যদি একবার ঘুরাই, তখন একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ ঘটে তাকে বলা হয় কি পিচ। কথা ক্লিয়ার? সহজ কথা কিন্তু এটা একবারে কোনো কঠিন না, কি বলছি বুঝছো, একেবারে সহজ কথা, ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে খেয়াল করো, দেখো লঘিষ্ঠকরণ, লঘিষ্ঠকরণ কি, ঠিক আছে। তো এই লঘিষ্ঠ দেখো ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ধ্রুবক সেটা 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 থাকে কোথায়, স্লাইড ক্লিপার্সের সাথে, হ্যাঁ 2 চোয়াল বিশিষ্ট নাকি, 2 চোয়াল বিশিষ্ট কেন জানো, 2 চোয়াল কেন, এই যে আমাদের চোয়াল কয়টা, এই যে আমরা কিন্তু একটা জিনিস এই ভার্নিয়ার স্কেল দেখার কোনো মজার বিষয়, এই ভার্নিয়ার স্কেল কি দেখো আমাদের চোয়াল কি দুইটাই নাড়াইতে পারো, খাও কি দুইটা নড়ে, দেখছো কখনো, কখনো দেখছো চোয়াল কি দুইটাই নড়ে না একটা নড়ে, দেখো তো নিচের একটা নড়ে কিন্তু আরেকটা নড়ে না, কখনো কিন্তু আরেকটা, খেয়াল করছো, হ্যাঁ নিচের একটা কিন্তু নড়ে আরেকটা কিন্তু নড়ে না, চোয়াল খেয়াল করছো, হ্যাঁ ভার্নিয়ার স্কেলের চোয়াল দুইটা থাকে, একটা নড়বে একটা নড়ে না, ঠিক আছে। তো 2 চোয়াল বিশিষ্ট স্কেল ভার্নিয়ার স্কেল স্লাইড ক্লিপার্স, দুঃখিত স্লাইড ক্লিপার্স, আর স্ক্রু গেজটা কি তুমি ঘুরাইতে ঘুরানোর পরে এখানে কি সামনে পিছনে প্রবেশ করে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন তোমার স্লাইড ক্লিপার্সের সাথে বা ভার্নিয়ার স্কেলের সাথে সম্পর্কিত হচ্ছে কি তোমার ভার্নিয়ার ধ্রুবক, আর লঘিষ্ঠকরণ হচ্ছে তোমার কি স্ক্রু গেজের সাথে সম্পর্কিত, এটা খেয়াল রাখবা। তো দেখো বৃত্তাকার স্কেলে মাত্র এক ভাগ ঘুরালে এর বৃত্তাকার স্কেলে একবার না, আগে বলা হয়েছে কি একবার, টোটাল একবার ঘুরে আসলে, টোটাল একবার, আর বৃত্তাকার স্কেলে ভাগ আছে না, এই জন্য এক ভাগ ঘুরালে, এক ভাগ এখানে ক্ষুদ্র ভাগ আছে না, এই এক ভাগ ঘুরালে, আগে ছিল একবার এখন হচ্ছে কি এক ভাগ, এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রু যতটুকু সরে আসে তাকে যন্ত্রের লঘিষ্ঠকরণ বলা হয়। কথা বুঝলো, মানে এরকম বৃত্তাকার স্কেল এরকম ভাগ করা থাকে, এরকম এই বৃত্তাকার স্কেল না এরকম ভাগ করা থাকে না, এইখান থেকে এক ভাগ যখন ঘুরাবো, হ্যাঁ এইখানে হচ্ছে পুরো একবার মানে টোটাল বৃত্তাকার এইরকম ঘুরে আনলে, আর এই ক্ষেত্রে আছে মনে করি এই ভাগে আছে এখানে ঘুরে এই পর্যন্ত আনলাম, এক ভাগ ঘুরালে সরানো হয়, ওইটা হচ্ছে লঘিষ্ঠকরণ। এই দুইটার মধ্যে খেয়াল রাখবা। পিচ হচ্ছে কি বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘুরালে যতটুকু রৈখিক স্কেল বলা সরল হয় ওইটাকে বলা হয় কি পিচ, আর লঘিষ্ঠকরণ হচ্ছে কি এক ভাগ ঘুরালে, মনে থাকবে
হ্যাঁ, এটা কিন্তু একবার মানে একবার বলতে কি পুরোটা একবার ঘুরাবো, 0 থেকে শুরু করে আবার ঘুরে 0-তে আসবে, এই তো। আর এক ভাগ করে খুঁজতে দাও, 0 থেকে শুরু করে এক পর্যন্ত যাবো। হ্যাঁ, এক ভাগ এই বৃত্তের স্কেলে ভাগ থাকতে পারে কয়টা? তোমার 20টা থাকতে পারে, 100টা থাকতে পারে, 50টা থাকতে পারে, এর এক ভাগ। পুরো ভাগ একবার ঘুরাইলে একবার, আর একটা ভাগ ঘুরাইলে কত? এক ভাগ। ঠিক আছে, এটা হচ্ছে লঘিষ্ঠ গণন। তো লঘিষ্ঠ গণনটা দেখো, লঘিষ্ঠ গণনটা কি? লঘিষ্ঠ গণন হচ্ছে কি পিস ভাগ বৃত্তাকার ভাগের সংখ্যা। পিস মানে কি টোটাল ঘর, আর বৃত্তাকার ভাগ করা থাকে, সব স্কেলে সমান থাকে না, এটা স্কেল অনুযায়ী ভাগ সংখ্যা থাকে। কথা ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পারছো? বিষয়টা কি বুঝতে পারছো? ওকে, তাহলে বুঝো। তাহলে তোমাদের কি হলো? লঘিষ্ঠ গণন গেল, পিস গেল নাকি? ঠিক আছে, আচ্ছা আবি কোথায়? পুকুরি যাই হোক, খেয়াল করো। তাহলে কি তোমার, আচ্ছা এটা কি সাউন্ডটা নেই অনেক, আচ্ছা যাই হোক। আচ্ছা এখন একটু সামনে যাই, খেয়াল করো। আর কি ব্যাকে যাবো, আর একটু তুলবা? ওকে, তাহলে আমরা কি লঘিষ্ঠ গণন পাইলাম নাকি? ঠিক আছে না? এখন গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাই তোমাদের। শোনো, জীবনে অনেক ফাঁকি দিছো, ঠিক আছে, অন্ত এখন আর ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। এই যে বুঝছো, দা বুঝাইছি, বুঝছো সত্য তো ভালোভাবে বুঝছো? হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, আমি কিন্তু তোমাদের অনেক সুন্দর করে বুঝাইতেছি। এরপর যদি না বুঝো আমাকে প্রশ্ন করবা, বাসায় পড়াশোনা করবা, পড়াশোনা করে আমাকে আবার জিজ্ঞেস করবা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এখন আমাদের কি আছে খেয়াল করো, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে 2-3টা অঙ্ক করাবো, দেখবা এই অঙ্কগুলো করলেই সহজে সব পারবা। তোমাদের আপেক্ষিক ত্রুটি আসে না পরীক্ষা অনেক, গতে আসে, ঘতে আসে, আসে না? হ্যাঁ, সেই বিষয়ে তোমাদের অঙ্ক শিখাবো, ঠিক আছে? এই একটা অঙ্ক মনোযোগ সহকারে দেখবা, পরেরটা পারবা, একটু চেঞ্জ, পরেরটায় আর একটু চেঞ্জ। মূলত এই প্রথম অঙ্কটাই ভালো আসে দেখবা, এবার সবই পারবা, ঠিক আছে? মনোযোগ সহকারে খেয়াল করবা, ঠিক আছে? খেয়াল করো। আচ্ছা আমরা এখন করি, মোবাইলটা রাখি। ওকে, এখন এটা হচ্ছে কি ভালো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা হয়তো বা কোনো বোর্ডে বা কিছু আসছিল, যাকে আমি শর্টকাট ভাবে সুন্দরভাবে বুঝে দিচ্ছি, ঠিক আছে? আর তোমাদের একটা বিষয় বলি, অঙ্ক করার বিষয়টা হচ্ছে তোমরা যে কোনো অধ্যায়ের অঙ্ক করা, জেনারেল ম্যাথ বলো আর হায়ার ম্যাথ বলো আর ফিজিক্স বলো কেমিস্ট্রি, যে কোনো কিছু তুমি নিজে সুন্দরভাবে বোঝার পরে নিজের মতো করে লিখবা। তুমি গাইডে দিয়ে একটা এক এক জায়গায় এক এক নিয়ম বা ওইভাবে করতে গেলে কিছুই শিখতে পারবে না। তুমি গাইডের মতো হয়ে যাবে না, বরং গাইডটাকে তোমার মতো করে নিয়ে আসবা। একটা প্রশ্ন আছে, প্রশ্ন দেখে নিজের মতো করে উত্তর সাজাবা, ঠিক আছে? তো একটা নিয়ম শিখবা, ওই নিয়ম অনুযায়ী সব সাজাবা, দেখবা পারবা। তুমি প্রত্যেকটা নিয়ম দিয়ে আলাদা আলাদা করতে যাও, তখন দেখবা কি সমস্যা।
তুমি সবগুলো দেখবা একটা নিয়ম থেকে, যে কোনো একটা অঙ্কের নিয়ম, একটা নিয়ম থেকে আরেকটা নিয়মের অঙ্ক বেশি ডিফারেন্ট না, হয়তো বা কি দু একটা লাইনের পার্থক্য থাকতে পারে, ঠিক আছে, এর বেশি কিছু না। এইটাই তোমাকে খেয়াল করতে হবে যে একটা অঙ্ক করার সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার পার্থক্যটা কি, আগের একটা আমরা অঙ্ক করছি এর পরের অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বা মিল আছে কিনা, যখন খুঁজবা বা অঙ্ক বুঝতে পারবা সহজে, ঠিক আছে, সহজেই বুঝতে পারবা। তো যাই হোক, দেখো একটি বর্গাকার বক্সের বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল কত 1.875 সেন্টিমিটার। একটা বর্গাকার কি, বর্গাকার বক্সের একটা বক্স নিলাম, বর্গাকার বক্স, এর একটা কি একটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, পাওয়া গেল কত। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি 5%, মানে নির্ণয় করবো কি, নির্ণয় করবো আমাদের ক্ষেত্রফল, নির্ণয় করবো কি ক্ষেত্রফল। সেই ক্ষেত্রে আমাদের কি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে না। একটা বক্স যদি নেই, এখানে মনে করে একটা বক্স, এইটা কি বক্স না, কিন্তু এটা তো আয়তাকার, এটা কি আয়তাকার না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তাকার, কিন্তু বর্গাকার মানে কি সবগুলো কি সমান, সবগুলো কি এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কি সমান। এরপর একটা বক্সের একটা বাহুর দৈর্ঘ্য মাপা হইলো, সেটা হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে আমাদের এই এই হচ্ছে তার দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। কিন্তু এই ক্ষেত্রে ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব, এই ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে আমরা দেখবো কি যে ত্রুটি আছে 5% দিয়ে দিল। তাহলে এটা আমরা কি করব, এটা কিন্তু বলি না কি করবো, এটা কি আপেক্ষিক ত্রুটি নির্ণয় করবো, কি করব আপেক্ষিক ত্রুটি আমরা নির্ণয় করব, ঠিক আছে, আপেক্ষিক ত্রুটি নির্ণয় করবো। তো জানলাটা দিয়ে রাখো, নয় কি ঠান্ডা আসে, জানলাটা দিয়ে দাও, তাহলে ঠান্ডা আসবে না, দিয়ে দাও, গ্লাসটা টাইনে দাও, ওকে গুড। এরপরে খেয়াল করো, তাহলে আমরা এখানে দেখো প্রশ্নতে যা দেওয়া আছে, তাহলে একটা বক্সের বাহুর দৈর্ঘ্য কত 1.875 সেন্টিমিটার। আচ্ছা, আমরা জানি কি বর্গাকার বাহুর দৈর্ঘ্য যদি জানি, ক্ষেত্রফল কত বাহু স্কয়ার, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি জানা হয় তাহলে ক্ষেত্রফল কত বাহু স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে আমরা কি করলাম এর উপর স্কয়ার দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করলাম, এটা স্বাভাবিক অবস্থায় যে দৈর্ঘ্য পাওয়া গেছে যেটা পাইছি তার। কথা ক্লিয়ার, বুঝতে পারছো, আমাদের কি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করলাম। এখন আমার ত্রুটি কত, ত্রুটি কত 5%, 5% মানে কি 100-এর মধ্যে 5, খেয়াল করো 100, তাহলে এইখানে এর বাহুর দৈর্ঘ্য এটা না, এর মধ্যে কত আমরা জানি না। এখন ত্রুটি বলা হয়েছে, ভালোভাবে খেয়াল করো, ত্রুটি বলেছে, আর ত্রুটি কি বাড়তেও পারে কমতেও পারে। 5% ত্রুটি মানে কি, আমার এটা এখানে খেয়াল করো, বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে মনে করো 10 সেন্টিমিটার, এটা তো তুমি মাই পাবা এটা কত 9.98, একটু কম পাইছো না, অথবা তুমি পাইলা 10.1 বা 0.1, এর বেশি হইতে পারে কম হইতে পারে, নাকি কম বেশি হইতে পারে, পরিমাপ হইতে পারে না। তো বিষয়টা হচ্ছে এইখানে যে ত্রুটিটা কি হইতে বাড়তেও পারে কমতেও পারে, ঠিক আছে, এই জন্য আমাদের দুইটাই বের করতে হবে। ত্রুটি একভাবে চিন্তা করে না, পজিটিভ চিন্তা করতে পারি, নেগেটিভ চিন্তা করতে পারি, দুইটা হইতে পারে। তাহলে আমরা লিখলাম যেহেতু ত্রুটি 5%, মানে 100-এর মধ্যে কত 5, 100-এর মধ্যে 5, আমাদের এইটার মধ্যে কত, তাহলে কিভাবে করবো দেখো। তো সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য, বড় দৈর্ঘ্য কত হবে, আমার আগে কি এইটা তো ছিলই, ছিল না, তাহলে এইটা এর কত 100-এর 5, মানে যা আছে এর কত 100-এর 5 যোগ হবে, নাকি এইটা হচ্ছে আমাদের মানে কি সম্ভাব্য বৃহত্তম, এই জিনিসটা ত্রুটি না, আমার এটা তো ছিলই, এর সাথে কত আরো বলছে 5%, মানে যে দৈর্ঘ্য দেওয়া থাকবে তার কত 5%, মানে 100-এর 5, 5% না দিয়ে 10% দিতে 2%, সব এইভাবে হবে, মনে থাকবে। তখন কি দেখো, এই দেখো এটা কি করবা, এইটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ, 100 দিয়ে কি ভাগ, যা হবে তার সাথে এটা যোগ করলা, যোগ করলে আমাদের কত হলো 8 সেন্টিমিটার হলো। বিষয়টা কি বুঝতে পারছো, হ্যাঁ, এটা কি বৃহত্তম দৈর্ঘ্য, বৃহত্তম মানে কি যোগ হবে, সম্ভাব্য দেখো সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য, সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য, ঠিক আছে না। তাহলে সম্ভাব্য বৃহত্তম দৈর্ঘ্য পাইলে কি সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল পাই, ক্ষেত্রফল কি হবে এই বাহুর স্কয়ার করলেই তো হয়, হয় না। দেখো এখানে কি হয়, দেখো সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল ওই বাহুর স্কয়ার করে দিলাম, শেষ। তো আমরা কি পাইলাম বৃহত্তম পাইলাম, তাহলে কি ক্ষুদ্রতম বের করতে পারবো না। ক্ষুদ্রতমের ক্ষেত্রে শুধু কি হবে, এদিক খেয়াল করো, শুধুমাত্র এখানে কি হবে মাইনাস হবে। বিষয়টা কি বুঝতে পারছো, এইটা হচ্ছে বৃহত্তম মানে যোগ হয়েছে, আর যখন ক্ষুদ্রতম বের করবো শুধু মাইনাস হবে। বিষয়টা বুঝতে পারছো, তাহলে আমরা সেটা এই যে করলাম, দেখো যে মাইনাস করে একইভাবে বিয়োগ করে দিলাম, এইটা থেকে এই অংশ বিয়োগ করলে আমাদের 1.78125 হয়, নাকি। এরপরে কি ক্ষেত্রফল একইভাবে বাহু স্কয়ার দিয়ে দিলাম, ক্লিয়ার। এটা কি বিষয়টা বুঝতে পারছো কিনা। তাহলে প্রথম যেটা আমরা পাইছি সেটা স্বাভাবিক ক্ষেত্রফল, ঠিক আছে, যেটা দেওয়া আছে। এরপর আমরা ত্রুটিতে বাড়তেও পারে আবার কি কমতেও পারে, হ্যাঁ, বাড়তে পারে কমতেও পারে, তোমরা যে যে বুঝছো তুলে নাও। আচ্ছা দেখো, বাড়তেও পারে কমতেও পারে, যেহেতু বাড়তে পারে প্লাস হবে, আর যেহেতু কমতে পারে মাইনাস হবে। কথা ক্লিয়ার, বুঝছো।
তারপর আমি তোমাদের প্রত্যেকটা ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় আমি এবার সুন্দরভাবে করাবো, ঠিক আছে? প্রয়োজনে আমি প্রতিদিন 2টা যদি অঙ্ক শিখাই তাও তোমরা পারবা, ঠিক আছে? এবং তোমাদের কি করতে হবে, এই 4টা মাস মানে অনেক সময় নাকি? এখন এখানে অনেকক্ষণ পড়লা, স্যার এতক্ষণ বসে হয়েছি বাড়িতে আবার এখন দিয়ে পড়তে আসবো না, অবশ্যই তোমাদের কি পড়তে হবে, নাহলে কিন্তু তোমরা পারবা না। পারবা না, ঠিক আছে? মানে বাড়িতে প্রচুর পড়াশোনা করবা, ঠিক আছে? বাড়িতে যত পড়াশোনা করবা, আমাকে যত সমস্যা দেখাবা, তোমাদের জন্য তত কিন্তু ভালো। কি বলছি বুঝছো? যত সমস্যা দেখাইতে পারবা তোমরা তত শিখতে পারবা, ঠিক আছে? 5টা 11 বাজে, আমাদের খেয়াল করো প্রায় শেষ পর্যায়ে নাকি অধ্যায়ের। এই নিয়মটা ভালোভাবে খেয়াল করো। একটা বর্গাকার বক্সের বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল 1.875 সেন্টিমিটার, ঠিক আছে? আর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের পরিমাপের ত্রুটি হচ্ছে তো আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব। তো আপেক্ষিক ত্রুটি নির্ণয় করার জন্য তো আমরা এইভাবে করলাম। আচ্ছা গেল। এখন তোমরা ভালোভাবে তুলো। আর যারা যারা আমাদের ফেসবুক লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই পারলে লাইভটি কী করবেন, শেয়ার করবেন। এবং আপনাদের আশেপাশে যারা এসি পরীক্ষার্থী আছে অবশ্যই আমাদের এই RM এডুকেয়ার পেজটি ফলো করতে বলবেন। এবং তাদের নিয়মিত এই পেজে লাইভ করা হবে, অঙ্ক সম্পূর্ণ ফ্রি কোর্স করানো হবে, এবং পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত এবং রসায়ন, এই 4টা বিষয় সম্পর্কে এদের যতটুকু পারা যায় চেষ্টা করব সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য, যেন তারা এসি পরীক্ষা 2025 সালে ভালো ফলাফল করতে পারে। আর এরপর যদি এইগুলো না বুঝা, কেউ বুঝতে না পারে বা কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টসে কমেন্ট করবেন। এবং আমাদের লাইভটি সম্পর্কে সবার কাছে অনুরোধ থাকবে একটা পজিটিভ কমেন্টসে আপনাদের কাছ থেকে পজিটিভ কিছু চাই আপনাদের কাছে, যে আসলে লাইভটি ভালো হলো কিনা বা কোনো পরিবর্তন করা যাবে কিনা বা কিভাবে করলে আরো ভালো হয় সে বিষয়ে আপনাদের পরামর্শ চাই। ওকে, বুঝছো? আচ্ছা, আমরা এরপর আরেকটা অঙ্কে যাই। খেয়াল করো, দেখো এটা তো শেষ না, শেষ হয়েছে? শেষ নাই তো? হ্যাঁ, এটা তো আমরা কি বন্ধ করে রাখছিলাম। এখন আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করবো নাকি? আপেক্ষিক ত্রুটি কি? দেখো আমরা কিন্তু এখানে কি এখানে 2টা ত্রুটি পাইছি। দেখো 2টা পাইছি, কি পাইছি? ক্ষেত্রফল। একটা পাইছি সম্ভাব্য বৃহত্তম ক্ষেত্রফল, একটা পাইছি কি ক্ষুদ্রতম ক্ষেত্রফল, আরেকটা পাইছি কি স্বাভাবিক ক্ষেত্রফল। 3টা ক্ষেত্রফল পাইছি না? 3টা ক্ষেত্রফল পাইছি। 3টা ক্ষেত্রফল যেহেতু পাইছি, আমরা খেয়াল করো এই 3টা ক্ষেত্রফল থেকে আমরা এখন কি করবো? আপেক্ষিক ত্রুটি নির্ণয় করবো। তাহলে আমরা ক্ষেত্রফল পরিমাণের ত্রুটি সমূহ খেয়াল করো। প্রথমে যেটা আছে আমাদের স্বাভাবিক, যেটা তোমাদের কোথায় কি করছে এটা বিষয়টা, স্বাভাবিক যেটা আছে, স্বাভাবিক আমরা একটা স্বাভাবিক পেয়েছিলাম না, এটা থেকে বৃহত্তমটা বিয়োগ, বৃহত্তম ক্ষেত্রফল। দেখো তোমাদের খাতায় যেটা আছে দেখি স্বাভাবিক যে ক্ষেত্রফলটা আর এটা আছে বৃহত্তম ক্ষেত্রফল, বিয়োগ করলাম। পরম মানের মধ্যে রাখবো, কারণ আমরা জানি পরম মানের মধ্যে প্লাস হোক মাইনাস হোক বের হলে কি প্লাস হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। তখন কি এই দেখো এটা কিন্তু বড়, তখন এটা থেকে আমরা এটা বিয়োগ করলাম, থাকে তো -0.36035। তো মাইনাসটা পরম মান থেকে বের করে আনলাম, প্লাস হয়ে গেল। একইভাবে এখানে খেয়াল করো, ওই আমার কি করব, যে মূল যেটা ক্ষেত্রফল সেটা থেকে সম্ভাব্য ক্ষুদ্রতমটাও কি করব, বিয়োগ করে দেবো। বিয়োগ করার পরে আমরা লিখলাম। এখন এই 2টা ত্রুটি তো কি আছে। এখন দেখো ত্রুটি কয়টা? 2টা। আর একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। দেখছো 3.6 আর 3.36 আর কত 34 নাকি? 2টা ত্রুটি না? এখন আমরা ত্রুটির মধ্যে কোনটা নিব, চূড়ান্ত নেব কোনটা? সবসময় চিন্তা করবা নিজের ভুলটা ধরার জন্য, নিজের ভুলটা ধরা, বড় বড় ভুলটা ধরার জন্য চেষ্টা করবা, ঠিক আছে? এখন কিভাবে করব? এখানে খেয়াল করো, এখানে বড় ভুলটা আমরা নেব, বড় ত্রুটি কোনটা? 0.36, বড় বড় ত্রুটিটা নেব, এটাই আমরা চূড়ান্ত ত্রুটি হিসেবে নেব। যদি তোমাদের চূড়ান্ত ত্রুটি বলতো তাহলে আমরা বৃহত্তম, দেখা যাচ্ছে কি ত্রুটি সমূহ কি সমান নয়। হ্যাঁ, তাই বৃহত্তম মানটিকে আদর্শ ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি হিসেবে বিবেচনা করি নাকি? এই মানটাকে কি আমরা আদর্শ ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি হিসেবে বিবেচনা করলাম। ক্লিয়ার? আচ্ছা, নেওয়ার পরে আমাদের কি করবো? এক করা সহজ, শেষ পর্যায়ে অঙ্কটার শেষ পর্যায়ে কি দেখো, ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি। কেন চূড়ান্ত ত্রুটি, এটা হবে কি চূড়ান্ত ত্রুটি, এটা কি চূড়ান্ত ত্রুটি, আমি সূত্র লিখি নাই, ডাইরেক্ট চূড়ান্ত ত্রুটি। আর এটা হবে কি যে আমার যে মূল যে ত্রুটিটা সেইটা, ঠিক আছে? কথা কি বলছি বুঝছো? এই যে সেটা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা যদি কি যে ভাগ করে গুণ করবো, শেষ হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ,
বুঝতে পারছো? ওকে, আমি একটু মোবাইলে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি, আমি তো লাইভে আছি, একটু পরে কথা বলি। হুম। এখন আমাদের ছাড়ি নেই, আমি একটু পড়তেছি তো, একটু পরে ছাড়তেছি, সাইডে আমি একটু ফোন দিতেছি। আচ্ছা, রাখি, আসসালামু আলাইকুম। যাবা তুমি? এখন সন্ধ্যা হয়ে গেছে তো, তুমি এগুলো পারো না? এই ক্লাসটা পাইছিলে? ওকে, এখন ক্লিয়ার? এটা ক্লিয়ার? এই পর্যন্ত কি বুঝছো? এটা বুঝছো? এটা কি কোনো সমস্যা আছে? হামিদের সমস্যা আছে বলো? সাইকেল সন্দেহ হয়ে গেছে, তুমি চলে যাও, এরপরে তো ওরা তো যাইতে পারবে না, বুঝছো? তুমি যাও, প্রয়োজন লাইভ দেখে নিও, যাইয়া তাড়াতাড়ি যাও, বসো। আর এম এডুকেট গিয়ে লাইভ দেখো, যাও দো। যাইতে যাইতে আমাদের লাইভ শেষ হবে না, যাও। ওরা এই শেষ করি, এই পড়াটা শেষ করি, তারপরে অধ্যায়টা শেষ করি নাকি? এরপরে আর একটা অঙ্ক আছে, ঠিক আছে? তোমার আব্বু চিন্তা করবে, আবার চিন্তা করবে। ওকে, কথা বলো না, দেখো আমরা এই করি, খেয়াল করো। চূড়ান্ত আবার যে মেইন যে কিটা আমাদের প্রধান যে ক্ষেত্রফলটা মূল, ঠিক আছে? ওকে, পারবা না এটা? ওকে, গেল। এরপরে খেয়াল করো, আমাদের কত হয়? 10.24%। এই হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে? ওকে, খেয়াল করো। হ্যাঁ, আরেকটা রুলস একইভাবে আরেকটা রুলসের অঙ্ক দেখাই, খেয়াল করো, ঠিক আছে? দেখো, এই ক্ষেত্রে একটা আয়তাকার বক্সের ধার পাওয়া গেল, ঠিক আছে? প্রস্থ, উচ্চতা এবং কি তাদের কি পরিমাপের ত্রুটি দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা কি করব? আয়তন, আয়তন করছি কি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, এবার করবো আয়তনের আপেক্ষিক ত্রুটি করবো নাকি? আয়তনের আপেক্ষিক ত্রুটি করব। কথা কি বলছি, বুঝছো? সন্ধ্যা হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই রেগুলার আসবে, এবং যারা যারা আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন, আপনাদের বারবার বলবো অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবে, এবং আমাদের এই লাইভে কী কী পরিবর্তন আনা যায় সে বিষয়ে আপনারা অবশ্যই সুচিন্তিত মতামত দেবেন নাকি? এবং যে সকল শিক্ষার্থী এখনো দুর্বল রয়েছে, বিশেষ করে আমাদের কোটালীপাড়ায়, হ্যাঁ, যে সকল শিক্ষার্থী এখনো মনে করতেছো যে আমি কিছুই জানি না, কিছুই পারি না, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এবং আমি কথা দিচ্ছি তোমাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে শেষ করে তোমাদের ভালো একটা ফলাফল অর্জন করতে সহযোগিতা করব নাকি? তোমরা কি বলো যারা বসে আছো? ঠিক আছে না? ওকে, দেখো এইভাবে যদি পড়তাম প্রথম থেকে নাকি? তোমরা কি বুঝছো? আজকে সত্য তো বুঝছো? এই অধ্যায়টা ক্লিয়ার হইতেছে? এরপরে তোমাদের কাজ, আমার তো কাজ শেষ হয়ে গেল, এরপরে কি তোমাদের কাজ হচ্ছে অনেক পড়া, এবং কি ভালো এরকম ভাবে যদি পড়াই তো পারবা? হ্যাঁ, তোমাদেরও পড়াইলাম, আমাদের লাইভও পড়াইলাম, এক ঢিলে দুই পাখি হয়ে গেল নাকি? নাকি? আচ্ছা, ক্লিয়ার, খেয়াল করো। এরপরে দেখো, এবারটা আমরা কি করবো দেখো, এই ক্ষেত্রে আগের অঙ্কে কিন্তু আমাদের ত্রুটির পরিমাণ দেওয়া ছিল 5%, ঠিক না? এই ক্ষেত্রে ত্রুটির মনে করো পরিমাণ দেওয়া নাই, আছে? নাই। এক্ষেত্রে আমাদের ত্রুটির পরিমাণ দেওয়া নাই। এখন আমরা কি করবো খেয়াল করো। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করবা, এই পার্সেন্টেজটা লিখবো না, আমরা ধরি পরিমাপের ত্রুটি হচ্ছে +-0.5, এটা ধরলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি ত্রুটি, পরিমাপের ত্রুটি হচ্ছে +-0.5, ঠিক আছে? মানে এটা তুমি ধরতে পারো, তুমি আমাদের ত্রুটি হইতেই পারে, না? তুমি এটা ইচ্ছা করলে 0.1 ধরতে পারো, 0.5 ধরতে পারো, 0.10 ধরতে, কত 1/10। এই যে আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি, আয়তন পরিমাপের কি আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে। আর এখানে তুমি যে কোনো মান 2 ধরতে পারো, 5 ধরতে পারো, যে কোনো মান ধরতে পারো। না, আমরা ধরলাম একটা 0.5 ধরে নিলাম, তুমি চাইলে 2 ধরে নিতে পারো, উত্তর একই আসবে, দেখবা, ঠিক আছে? যাই হোক, এখন আমাদের আয়তাকার বক্সের কি হবে তাহলে? দৈর্ঘ্য আছে কত?
10, প্রস্থ 9, আর এটা কত 8, ঠিক আছে না? তাহলে আয়তন কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, স্বাভাবিক, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক না? তাহলে এই আয়তাকার বক্সের আয়তন কত হবে? এই তিনটা গুণ, এইটা গুণ এইটা গুণ করে দেওয়া হবে আয়তন। কিন্তু এখন বৃদ্ধি বা হ্রাস পেলে কি হবে? বৃদ্ধি পেলে কি হবে? প্লাস, আর হ্রাস পেলে হবে কি? মাইনাস। বৃদ্ধি পেলে কি? প্লাস, আর হ্রাস পেলে কি? মাইনাস। তাহলে দেখো আয়তাকার বক্সের বাহুর দৈর্ঘ্য 10 প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, একবারে করলাম প্লাস মাইনাস 0.5। আবার কি হইতে পারে দেখো, হ্যাঁ, প্রস্থ কি একইভাবে হইতে পারে না? প্রস্থ এবং উচ্চতা হইতে পারে প্লাস মাইনাস হইতে পারে না? সম্ভাব্য বৃহত্তম, সম্ভাব্য ক্ষুদ্রতম। যখন বৃহত্তম করবো তখন প্লাস গুলা নিব, যখন কি ক্ষুদ্রতম করবো তখন মাইনাস গুলা নেবো। কথা ক্লিয়ার? কথা বুঝছো? বুঝছো বিষয়টা? আচ্ছা, এখন আমরা দেখি, দেখো, হ্যাঁ, পরিমাপকৃত আয়তনটা কত? আমাদের যে পরিমাপ যেটা পাইছি এখানে, এই আয়তনটা বের করে রাখলাম 720, ঠিক আছে? এখানে যেটা পাইছি এইটা, তুমি বুঝতেছো? আচ্ছা দেখো, এটা পাইলাম। এখন আমাদের দেখো, আমাদের সম্ভাব্য বৃহত্তম আর সম্ভাব্য ক্ষুদ্রতম আয়তনটা নির্ণয় করব। সম্ভাব্য বৃহত্তম আয়তন কত হবে? 10 প্লাস 0.5, 9 প্লাস 0.5, 8 প্লাস 0.5, এটা যোগ হবে নাকি? তো আমরা এটা করি, দেখো, এই যে সম্ভাব্য বৃহত্তম আয়তন নির্ণয় করলাম, ঠিক আছে? বিষয়টা কি বুঝতে পারছো? এটা কি বুঝছো তুমি? হ্যাঁ, বুঝছো? এই যে বৃহত্তম কি, যখন এই দৈর্ঘ্যগুলো আগে যে 10 ছিল, 10-এর থেকে 0.5 যোগ হবে, 9 ছিল, 9-এর সাথে 0.5 যোগ হবে, 8 ছিল, এর সাথে 0.5 যোগ হবে, ঠিক আছে না? কথা কি বলতে বুঝছো? আচ্ছা, এই যে আমরা করলাম, হ্যাঁ। একইভাবে যখন আমরা কি ক্ষুদ্রতমটা বের করবো, দেখো তখন কি হবে? মাইনাসটা নিব। বুঝতে পারছো না? সহজ না? তাহলে আমরা কি করলাম? ক্ষুদ্রটাও নিলাম, বৃহত্তমটা বের করলাম। এরপরে সেই আগের মতো একটু করছিলাম না, সম্ভাব্য কি আমাদের ত্রুটিটা কি হতে পারে? একবার কি এই যে মান দেখো 720 থেকে কি একবার বৃহত্তমটা বিয়োগ করবো, আর একবার কি ক্ষুদ্রতমটা বিয়োগ করবো, ঠিক না? তুলো, তোমরা তুলো, তাহলে বিষয়টা বুঝো, তুলো। আনন্দ দিয়েছে, দ্রুত তুলো, দ্রুত। বুঝতেছো তোমরা বিষয়টা? কি বুঝতে পারছো? ক্লিয়ার হবে? তোমরা বাসায় গিয়ে এই সম্পর্কে যত সমস্যা আছে সব সমাধান করার চেষ্টা করবা। এরপর যদি একান্ত না পারো, নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই জানাবা, জানাতে পারবো না? ওকে, দেখো এরপরে কি পরবর্তী যাবো, পরবর্তী যাবো। আরেকটু আচ্ছা, দেখো দ্রুত করো, দেখো খেয়াল করো, আমাদের শেষ পর্যায়ে আরে বুঝা যায়, লেখা সব বুঝা যায় নাকি? শেষ? আচ্ছা, তো এই আগের মতো সেম ভাই, পরিমাপের ত্রুটি বিয়োগ করবো নাকি? এখানে আমি তোমাদের বুঝাইতেছিলাম সেম আগের মতো, পারবা না? সেম আগের মতো কি, যে আমার আয়তন পরিমাপের ত্রুটি বিয়োগ করব, মূলটা থেকে এটাও বিয়োগ করব, এরপরে যেটা বড় আছে সেটা নিয়ে আমরা কি করলাম, হ্যাঁ, ভাগ করে দিলাম। ওকে, যাই হোক, আমি আর বেশি সময় নেব কারণ আজান দিচ্ছে, ঠিক আছে? এখন এই মুহূর্তে আর কি করবো নাকি, আমাদের কিন্তু আরো আছে, এই মুহূর্তে আমি আর এই অধ্যায় করবো না, এরপরে কিন্তু আরো সমস্যা সমাধান আছে। তোমরা আজকে গিয়ে বাসায় কি করবা, এইগুলো সব কমপ্লিট করবা, যে সমস্যা আছে অবশ্যই সমাধান করবা, হ্যাঁ। হ্যাঁ, এই সমস্যাগুলো আমাকে দেখাবা, সমাধান করে দেবো। আর তোমাদের খেয়াল করো যে বারবার বলো, এই একটা অধ্যায় আমার প্রয়োজনে এক সপ্তাহে একটা অধ্যায় পড়ো, তা ভালোভাবে পড়ো। এই ধর কক্ষ যত প্রশ্ন আছে সেগুলো পড়বা, নৈপথিক করবা, এবং কি এই ধরনের যে নিয়মগুলো করে সেই নিয়মের যত সৃজনশীল আছে বা যত ধরনের সমস্যা সমাধান আছে, গাণিতিক সমস্যা আছে, সব সমাধান করবা, ঠিক আছে? এগুলো কিন্তু আমাকে পরবর্তীবার দেখাবা, পারবা না? ওকে, ওকে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা কি লাইভটা দেখছে তাদের সবাইকে কি অসংখ্য ধন্যবাদ নাকি? কথা কি বলছি বুঝছো? ওকে, আল্লাহ হাফিজ।